সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? সবাইকে জানাই জয়কলি পাবলিকেশনসের পক্ষ থেকে ঈদ মোবারক। ঈদের আজকে অলমোস্ট হচ্ছে পঞ্চম দিন। তো ঈদের আনন্দ শেষ করে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি হচ্ছে আমাদের এইচএসসি পরীক্ষার উদ্দেশ্যে। আর এইচএসসি পরীক্ষা কিন্তু খুবই সন্নিকটে, আর তাই তোমাদের এইচএসসি পরীক্ষার প্রস্তুতিকে আরও সুদৃঢ় করার জন্য জয়কলির পক্ষ থেকে আজকে তোমাদের জন্য আর একটা রসায়ন ক্লাস নিয়ে এসেছি। এবং আজকের এই যে ফাইনাল টাস্ক ক্লাসটা, এই ক্লাসটাতে আমরা হচ্ছে জৈব যৌগের যে অন্যতম ভয়ের জায়গাটা, সেই জৈব রসায়ন, সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করব। এবং আজকের ক্লাসে আমরা অনেকগুলো এমসিকিউ সলভ করব, সৃজনশীল প্রশ্ন সলভ করব, এবং এখান থেকে তোমাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে কোন জায়গাগুলোর থেকে আসলে প্রশ্ন আসতে পারে। এবং ক্লাসের শেষ পর্যায়ে গিয়ে তোমাদের জন্য কিন্তু আমি একটা এক্সক্লুসিভ সাজেশন দিয়ে দিব, যেই জিনিসগুলো পড়লে কিন্তু তোমাদের এইচএসসিতে শুধুমাত্র এমসিকিউ না, সাথে সাথে তোমাদের যে সিকিউ পার্টটা আছে সেটাও কমন পড়ে যাবে। ঠিক আছে, তো আমরা ক্লাসটা কিছুক্ষণের মধ্যেই শুরু করব। তার আগে তোমাদের উদ্দেশ্যে আরও কিছু কথা আমি বলতে চাই। জৈব যৌগ পড়তে গেলে তোমাদের যে সমস্যাটা আসলে সবার আগে দেখা দেয় সেটা হচ্ছে, ভাইয়া জৈব যৌগ তো পড়ছি কিন্তু আসলে কিছুই মনে থাকতেছে না, সব কিছু আবার গোলায় যাচ্ছে, বারে বারে পড়ি, বারে বারে ভুলে যাই। তো এই সমস্যা তোমাদের সবার, আর এই সব সমস্যার ওষুধ কিন্তু একটা জায়গায় আছে, সেটা হচ্ছে রসায়ন বিচিত্রা। এখন তুমি আমাকে কোশ্চেন করতে পারো, ভাই রসায়ন বিচিত্রা তো একটা অ্যাডমিশনের বই, এইটা পড়া সব কিছু যাই বলি আপনি বলেন যে এইটা পড়লেই সমাধান। ব্যাপারটা আসলে এমন না। জৈব যৌগেও তোমরা ধরো পড়ার পরে যে সমস্যাটা কিন্তু মেইনলি ফেস করো সেটা হচ্ছে ভুলে যাও। কারণ কি, পুরো জিনিসটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এলোমেলো হয়ে যায়। তো এই বইয়ের ভিতরে তোমরা যদি টেকনিক পার্টে যাও, টেকনিক পার্টের ভিতরে দেখবা জৈব যৌগের সূত্র এই টাইপের একটা জিনিসপত্র আছে। মানে এই জিনিসটা মূলত হচ্ছে এই রসায়নের পুরা জায়গাটার ভিতরে, জৈব যৌগের মধ্যে পুরা জায়গাটার ভিতরে যেই বিক্রিয়াগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো আসলে কিভাবে কাজ করে সেই 2 পৃষ্ঠার ভিতরে কিন্তু দেওয়া আছে। এবং আমি বিশ্বাস করি এই 2 পৃষ্ঠা পড়লেই কিন্তু তুমি ম্যাক্সিমাম বিক্রিয়া এখানে তুমি পারবা। এরপরে হচ্ছে কোন ধরনের জৈব বিক্রিয়ায় কোন বিকারক ব্যবহার করা হয়, কি উৎপাদ তৈরি হয়, এমসিকিউর জন্য কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ, এবং সেগুলো কিন্তু এখানে একটা টেবিল করে দেওয়া আছে। তো এই জিনিসগুলো কিন্তু তুমি এক্সক্লুসিভলি রসায়ন বিচিত্রাতে পাবা, অন্য কোনো জায়গাতেই পাবা না। বুঝতে পারছো? সো এই জন্য আমি বলি যে এই পার্টটা পড়ো, তাহলে তোমার ওই যে প্রবলেমটা সেটা কিন্তু সলভ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা চলে যাব আমাদের প্রশ্ন সলভের পার্টটাতে। দেখো আমাদের প্রথমে যেই পার্টটা আছে আর কি, যে জৈব যৌগের এবং এর শ্রেণী বিভাগ, অর্থাৎ আমরা যে বিভিন্ন ধরনের জৈব যৌগের ক্লাসিফিকেশন দেখি সেইগুলোর ভিতর থেকে কি ধরনের প্রশ্ন আসে। তো দেখো এখানে যে প্রথম যে কোশ্চেনটা আমি এখানে রেখেছি, যে নিচের কোনটা হেটারো অ্যারোমেটিক যৌগ। তো হেটারো যৌগ কোনগুলা? হেটারো যৌগ হচ্ছে সেই সব যৌগ যাদের তোমার হচ্ছে কার্বন যে মেইন শিকলটা থাকে, অর্থাৎ জৈব যৌগের যে মূল শিকলটা থাকে, মূল শিকলে কার্বন ব্যতীত অন্য কোনো পরমাণু থাকবে। তো এটার অ্যান্সার কি হবে দেখি, তোমরা আমাকে একটু অপশনে এই ইয়েটা মানে কোনটা সঠিক উত্তর হবে সেটা একটু কমেন্টে জানাও, আমি তোমাদের কমেন্ট অবশ্যই পড়ব। তো দেখো এরকম ধর একটা যৌগ যদি হয় যে যেটার তোমার এরকম একটা যৌগ যদি হয় যেটা সব পাশে কার্বন, যেমন ধরো বেনজিনের কথা চিন্তা করো, যে এই যে শিকলটা আছে, শিকলের সব জায়গাগুলোতে কার্বন, তখন আমরা এটাকে বলি হচ্ছে হোমোসাইক্লিক যৌগ। বাট এরকম যদি হয় যে এটার একটা পাশে ধরো, যেখানে তুমি চিন্তা করো যে এখানে আমার একটা নাইট্রোজেন আছে, তখন এটাকে আমরা বলি হচ্ছে হেটারোসাইক্লিক যৌগ। আর যদি সব পাশে কার্বন থাকে ওইটাকে আমরা বলি হচ্ছে হোমোসাইক্লিক যৌগ। ঠিক আছে, তাইলে নিচের কোনটা হেটারো অ্যারোমেটিক যৌগ একটু চিন্তা করো তো। তো এখানে অবশ্যই সঠিক উত্তর হবে হচ্ছে পিরিডিন, কারণ এটাই হচ্ছে পিরিডিনের সংকেত। আর এই পিরিডিনের এই যে কার্বন মেইন শিকলটা থাকে, সেই মেইন শিকলের একটা পাশে কিন্তু এখানে নাইট্রোজেন আছে। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর হবে কি হেটারো অ্যারোমেটিক যৌগ হচ্ছে কি পিরিডিন। আর যেটাই হেটারো অ্যারোমেটিক যৌগ ওইটাকে বলা হয় হচ্ছে বাংলায় বিষম চাক্রিক যৌগ। তাহলে নিচের কোনটা বিষম চাক্রিক যৌগ? জিনিসটা চিন্তা করো, বেনজিনের অবশ্যই সবগুলা কোনায় তোমার কার্বন থাকে। আবার দেখো চাক্রিক যে প্রোপেন সেটারও কিন্তু সবগুলা কোনাতে কি থাকে? কার্বন থাকে। আবার সাইক্লোবিউটাডাইন যেটা থাকে, সাইক্লোবিউটাডাইন সেটা হচ্ছে যে এইরকম, এই যৌগেরও কিন্তু 4 কোনায় কি থাকে? তোমার কার্বন থাকে। কিন্তু একমাত্র তাহলে ফিউরান যেটা থাকে, এই ফিউরানের কিন্তু সব পাশে হচ্ছে তোমার কার্বন থাকে না, একটা পাশে তোমার এখানে হচ্ছে অক্সিজেন থাকে আর কি। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হচ্ছে ফিউরান। ঠিক আছে, 3 নাম্বার যে কোশ্চেনটা আছে, যে নিচের কোনটা নন অ্যারোমেটিক যৌগ। আমরা জানি অ্যারোমেটিক যৌগ কারা? অ্যারোমেটিক যৌগ হচ্ছে যে সকল সমতুল্য চাক্রিক যৌগে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে, তাদেরকে আমরা বলি হচ্ছে কি অ্যারোমেটিক যৌগ। তাহলে দেখো শর্তগুলো কি কি ছিল? শর্তগুলো ছিল হচ্ছে প্রথমত একে
সমতলীয় চাকরিক হইতে হবে। তার মানে কি একে অবশ্যই চাকরিক হইতে হবে, সাইক্লিক হইতে হবে। এবং সমতলীয় কথার মানে হচ্ছে প্রত্যেকটা কার্বনকে sp2 সংকরায়িত হইতে হবে। দেখো sp2 সংকরায়ন না হইলে কিন্তু সেগুলো আমার সমতলীয় হবে না। এবং তার মধ্যে কিন্তু অবশ্যই রেজোনেন্স স্ট্রাকচার থাকতে হবে। রেজোনেটিং স্ট্রাকচার না থাকলে কিন্তু সেটা তোমার একটা অ্যারোমেটিক যৌগ কখনোই হতে পারবে না, ঠিক আছে। সো এখন দেখো এখানে কি কি আছে, যে এখানে কিন্তু আমার কি কি আছে, কার্বলিক অ্যাসিড। কার্বলিক অ্যাসিড মানে কিন্তু হচ্ছে যে ফেনল, এটার ভিতরে তোমার এই যে এরকম একটা বেনজিন নিউক্লিয়াস আছে। পিরিডিনে আমরা জানি যে এটা একটা হেটারো অ্যাটম হলেও এটা কিন্তু তোমার মানে একটা অ্যারোমেটিক যৌগ, ঠিক আছে। এখন দেখো এখানে যেটা আছে যে হেক্সাক্লোরোবেনজিল, বেনজিল কথার মানে এটার ভিতরে বেনজিন নিউক্লিয়াস আছে, মানে সেটাও কিন্তু তোমার অ্যারোমেটিক। কিন্তু এইখানে যেটা আছে যে সাইক্লোহেক্সেন, এটা কিন্তু আমাদের সঠিক উত্তর হবে, কারণ সাইক্লোহেক্সেনের ভিতরে কোনো ডাবল বন্ড নাই, কোনো রেজোনেন্স স্ট্রাকচার নাই, এবং এটা সবগুলা কার্বন কিন্তু sp3 সংকরায়িত। অতএব এটাই কিন্তু এখানে একটা নন অ্যারোমেটিক যৌগ হবে আর কি, ঠিক আছে। তোমরা আমাকে একটু কমেন্টে জানাও, যারা যারা উত্তরগুলো জানো একটু কমেন্ট সেকশনে আমাকে উত্তরগুলো জানাও, ঠিক আছে। এই 4 দাগের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতো যে সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকা সত্ত্বেও নিচের কোনটা অ্যারোমেটিক যৌগ নয়, ঠিক আছে। কি বলছে যে সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকা সত্ত্বেও নিচের কোনটা অ্যারোমেটিক যৌগ নয়, ঠিক আছে। আমাদের এখানে কিন্তু কি দেখতে পাচ্ছ যে তোমার এখানে কি আছে, এখানে একটা প্রোপিন আছে, এবং এখানে তোমার কি আছে, এখানে হচ্ছে একটা এখানে একটা বিষয় আছে, এখানে একটা পজিটিভ চার্জ থাকবে, ঠিক আছে। এটা দেখা যাচ্ছে না এখানে কি কালো এর জন্য। এখানে দেখো এখানে আরেকটা কি আছে যে এটা এখানে আরেকটা দাগ থাকবে, ঠিক আছে। হ্যাঁ, সো দেখো এখানে কি থাকবে যে সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকা সত্ত্বেও কোনটা অ্যারোমেটিক যৌগ নয়। এখানে কি আছে, এই যে এই জিনিসটার নাম কি, এই জিনিসটার নাম হচ্ছে ন্যাপথালিন, এখানে আছে ফিউরান, এবং এখানে আছে হচ্ছে সাইক্লোবিউটাডাইইন, ঠিক আছে। তো এখন তোমরা আমাকে বলো তো এই যে যে জিনিসগুলো আছে এগুলোর মধ্যে কোনটা অ্যারোমেটিক যৌগ নয়। সো আমরা জানি কি, আমরা বলছি যেসব সমতলীয় চাকরিক যৌগে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকে তাদেরকে বলা হয় হচ্ছে হাকেলের নীতি অনুযায়ী অ্যারোমেটিক যৌগ। তো n এর মান যখন 1 হবে তখন এই 4n+2 এর মান হয়ে যায় হচ্ছে 6, n এর মান যখন 0 হবে তখন এটার মান হয়ে যায় 2, n এর মান যখন তোমার হচ্ছে 2 হবে তখন এটা মান হয়ে যাবে 10, যখন 3 হবে তখন এটা মান হয়ে যাবে 14, ঠিক আছে। সো যেসব যৌগে এরকম 2টা 6টা 10টা বা 14টা সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে তাদেরকে আমরা বলি হচ্ছে কি, তাদেরকে আমরা বলি হচ্ছে অ্যারোমেটিক যৌগ। যেমন এখানে দেখো 2টা আছে, এখানে দেখো তোমার হচ্ছে এটাও একটু ভুল হয়েছে আসলে আঁকাটা, এটার এখানে একটা ডাবল বন্ড থাকবে আর কি, ঠিক আছে। তো আসলে কপি করার সময় অনেক সময় একটু কাট হয়ে যায়, এই জন্য একটু প্রবলেমটা হয়। এখানে দেখো এখানে আছে 10টা, এখানে দেখো এখানে আছে হচ্ছে 2, আর এই যে একটা বন্ড মানে হচ্ছে 2টা ইলেকট্রন, বুঝছো। তাইলে এখানে কয়টা, 2টা 4টা, আর এই যে নিচের ভিতরের পাশের যে 2টা 6টা। ঠিক এই জায়গাটাতে এসে দেখো এখানে আসছে হচ্ছে 4টা। তো 4টা যদি থাকে সেগুলা কিন্তু আর তখন আমার এই যে 2, 6, 10, 14 এই সব হাকেল নিয়মের মধ্যে পড়তেছে না, এগুলাকে তুমি হাকেল সংখ্যা বলতে পারো, বুঝতে পারছো। 2, 6, 10, 14, তো 2, 6, 10, 14 এগুলোর ভিতরে যখন পড়ে না তখন সেটাকে আমরা কিন্তু অ্যারোমেটিক যৌগ বলি না। তার মানে এখানে নন অ্যারোমেটিক যৌগ হচ্ছে এখানে অপশন সি যেটা আছে, ঠিক আছে। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও আমাকে। কেউ কিন্তু কমেন্ট করো নাই, যারা কমেন্ট করবে তাদের কমেন্টগুলো আমি এখান থেকে পড়ার চেষ্টা করব। এরপর যে কোশ্চেনটা আছে দেখো, কোন সমগোত্রীয় শ্রেণীর সাধারণ সংকেতে n এর সর্বনিম্ন মান 1 প্রযোজ্য, ঠিক আছে। n এর সর্বনিম্ন মান 1 প্রযোজ্য, তার মানে কি যে কোনটার মধ্যে কার্বন সংখ্যা আসলে একটা পসিবল। কারণ আমরা এই যে প্রত্যেকটার যে সাধারণ সংকেত লিখি, যেমন অ্যালকোহলের সাধারণ সংকেত কি, যে CnH +1, সেটার সাথে হচ্ছে একটা 2n+1 সাথে একটা OH, এরকম আর কি, যে মানে সাধারণ সংকেত যেগুলো লিখি আর কি সেটা। তো কার্বন এখানে n বলতে আসলে বোঝায় কার্বন সংখ্যা। তো নিচের যেইগুলো আছে এইগুলোর ভিতরে কোনটার মানে সাধারণ সংখ্যাতে n এর সর্বনিম্ন মান 1 প্রযোজ্য আর কি, ঠিক আছে। তো কি কি আছে আমাদের অপশনে আছে অ্যালকোহল, অপশনে আছে হচ্ছে কি অ্যালডিহাইড, তারপরে আছে হচ্ছে কি ফ্যাটি অ্যাসিড, তারপরে আছে হচ্ছে কি অ্যামাইড আর কি, ঠিক আছে। এখন দেখো তোমরা যদি একটু খেয়াল করো জিনিসটা, যে এখানে যেটা আছে অ্যালকোহলের মধ্যে কিন্তু একটা কার্বন থাকলেই পসিবল, যেমন ধরো CH3OH, তাই না। আবার দেখো যেটা ফ্যাটি অ্যাসিড আছে, ফ্যাটি অ্যাসিড কিন্তু এইভাবে পসিবল না, কারণ ফ্যাটি অ্যাসিডের সাধারণ সংকেত হচ্ছে RCOO, এই পাশে আর একটা R, ঠিক আছে, সরি একটা COOR, এরকম আর কি। যে
তো এটা কিন্তু আসলে একাধিক কার্বন থাকে, সো এখানে কিন্তু এন এর মান আসলে এক পসিবল না। আবার অ্যামাইডেই দেখো, অ্যামাইড হচ্ছে কি আর সিও এন এইচ টু, আবার অ্যালডিহাইডে কি আর সিও এইচ, ঠিক আছে। সো এখানেও কিন্তু আসলে কার্বন সংখ্যা একটার বেশি, এখানেও কার্বন সংখ্যা একটার বেশি, এখানেও কার্বন সংখ্যা একটা বেশি। শুধুমাত্র এই অ্যালকোহলে এটা হচ্ছে আর ও এইচ, এবং তোমার এইখানে আসলে এন এর মান যদি এক হয় সেটা দিয়ে আমরা একটা অ্যালকোহল পাই যেটার নাম হচ্ছে কি মিথানল। তার মানে এখানে সঠিক উত্তর হবে কি অপশন এ বা অ্যালকোহল, ঠিক আছে। পরের কোশ্চেনে যদি যাই, এগুলো ছিল জৈব যৌগের বিভিন্ন প্রকারভেদ এবং কার্যকারীমূলক। এরপরে আমরা দেখব হচ্ছে যে এরকম সংকরায়ন এবং বন্ধন দৈর্ঘ্য নিয়ে বিভিন্ন কোশ্চেন এসে থাকে। তো এই জায়গা থেকে আমরা দেখি যেমন বেনজিনে কার্বন কার্বন বন্ধন দূরত্ব কত, এটা কিন্তু খুবই ফেমাস একটা কোশ্চেন। এটা কিন্তু মেডিকেলেও কয়েকবার আসছে, বোর্ডেও আসছে, এবং বোর্ড কোশ্চেনে যেসব প্রশ্ন আসে ওইগুলাই কিন্তু আবার বইয়ের শেষে থাকে। মানে বিভিন্ন যে বইগুলো আছে আমাদের বোর্ড বই, যেমন ধর হাজারিন স্যারের বই বা হচ্ছে সঞ্জিত কুমার ঘোষারের বই, এগুলার যে শেষের কোশ্চেন থাকে এখান থেকেই কিন্তু তোমার হচ্ছে বোর্ডের মেডিকেলের কোশ্চেন আসে। আর এই বোর্ডে যেসব প্রশ্ন আসে সেগুলোই আবার বইয়ের শেষে দেওয়া হয়। তার মানে দেখো বোর্ডের কোশ্চেনগুলো ভালো করে পড়লেই কিন্তু তোমরা ওই সব কোশ্চেনগুলো মেডিকেলে যেগুলো আসে সেগুলো ভালো পারবা। তো এই কোশ্চেনটা আসলে মেডিকেলে আসছে একবার, যে বেনজিনের কার্বন কার্বন বন্ধন দূরত্ব কত। তো বেনজিনের কার্বন কার্বন বন্ধন দূরত্ব হবে হচ্ছে 0.139 ন্যানোমিটার, ঠিক আছে। এইটা সঠিক উত্তর হচ্ছে এইটা। বাট এই যে যেটা আছে 0.154, সেটা হচ্ছে কার্বন কার্বন যখন সিঙ্গেল বন্ড থাকে, যখন কার্বন কার্বন ডাবল বন্ড থাকে তখন সেটা হয়ে যায় হচ্ছে এইটা, আর যখন কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে তখন সেটা হয়ে যায় হচ্ছে যে 1.120 ন্যানোমিটার। তার মানে দেখো এই যে সবগুলোই কিন্তু তোমাদের জানা হয়ে গেল আর কি, ঠিক আছে। নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো 7 দাগে, এখানে হচ্ছে আব্দুর রহমান কমেন্ট করছে, বিক্রম সানা ও কমেন্ট করছে যে এখানে বি হবে সঠিক উত্তর, 6 কারেক্ট অ্যান্সার। পরের যে কোশ্চেনটা আছে যে এই যৌগের সংকরায়ন কোনটা। তো দেখো এটা একটু মনে রাখবা, যদি কোনো কার্বনের 4 হাতেই হচ্ছে সিঙ্গেল বন্ড থাকে সেটা হচ্ছে sp3 সংকরায়ন দেয়। যদি এক হাতে যে কোনো এক পাশে একটা ডাবল বন্ড থাকে তখন সেটা হচ্ছে sp2 সংকরায়ন দেয়, ঠিক আছে, sp2 সংকরায়ন দেয়। আর যদি কোনো কার্বনের এক পাশে ট্রিপল বন্ধন থাকে, 3টা বন্ধন থাকে, অথবা দুই পাশেই হচ্ছে এরকম ডাবল বন্ড থাকে, তখন সেটা হচ্ছে sp সংকরায়ন দেয়। কি সংকরায়ন দেয়? sp সংকরায়ন দেয়। তাহলে কি বলছি যে 4 হাতেই সিঙ্গেল বন্ড থাকলে, অর্থাৎ কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড যদি না থাকে সেটা হচ্ছে কি sp3 সংকরায়ন দিবে। আর যদি এক পাশে ডাবল বন্ড থাকে সেটা হচ্ছে sp2 সংকরায়ন দিবে। আর যদি এক পাশে ট্রিপল বন্ড থাকে বা দুই পাশে ডাবল বন্ড থাকে সেটা হচ্ছে আমাদের কি সংকরায়ন দিবে? sp সংকরায়ন দিবে। তাহলে এখানে যে অপশনটা আছে সেখানে দেখো কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ডের কিন্তু কোনো বালাই নাই। তার মানে এটা কিন্তু অবশ্যই কি হবে আমরা বুঝতে পারতেছি এখান থেকে যে sp3 সংকরায়ন হবে। এই সংকরায়ন থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, এবং ঢাকা ইউনিভার্সিটিতে মেডিকেলেও কিন্তু এই জায়গাটা থেকে প্রশ্ন এসে থাকে, ঠিক আছে। এরপরে যেটা আছে যে সিগমা এবং পাই বন্ড, এই বন্ধন থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন আসে। তো আমি একটু এখান থেকে এটা শেয়ার করি তোমাদের সাথে। এটা থার্ড চ্যাপ্টারেও কিন্তু আসে, ফার্স্ট পেপার থার্ড চ্যাপ্টারেও এই জায়গাটা থেকে প্রশ্ন আসে। তো মনে রাখবা যদি সরল শিকল যৌগ হয়, ঠিক আছে, সরল শিকল যৌগ মানে কোনো এরকম চক্র নাই, চক্র না থাকলে ওই যৌগে তোমার যতগুলা পরমাণু আছে, যদি n সংখ্যক পরমাণু থাকে তাহলে সিগমা বন্ড হবে হচ্ছে n-1টা, ঠিক আছে, n-1। এটা হচ্ছে সরল শিকলের ক্ষেত্রে, সরল শিকলের ক্ষেত্রে। আবার দেখো যদি কোনো একটা যৌগ হচ্ছে চাক্রিক হয়, ঠিক আছে, চাক্রিক হইলে তাহলে যতগুলা পরমাণু আছে, যদি n সংখ্যক পরমাণু থাকে ঠিক ততগুলাই হচ্ছে তোমার সিগমা বন্ধন আছে। আমি আবার একটু ব্যাপারটা ক্লিয়ার করি, কোনো একটা যৌগ যদি সরল শিকল হয় এবং ওই যৌগে যদি n সংখ্যক পরমাণু থাকে তাহলে সেখানে সিগমা বন্ড থাকবে হচ্ছে n-1টা। আর কোন যৌগ যদি চাক্রিক হয় সেখানে যদি n সংখ্যক পরমাণু থাকে তাহলে সিগমা বন্ড থাকবে n সংখ্যক। আর পাই বন্ড আমরা কিভাবে হিসাব করব? যদি কোনো একটা জায়গায় একটা ডাবল বন্ড থাকে সেখানে হচ্ছে একটা পাই, ঠিক আছে, 1 পাই। যদি কোনো একটা জায়গায় ট্রিপল বন্ড থাকে সেখানে হচ্ছে 2 পাই, ঠিক আছে। আবার কোনো একটা জায়গায় যদি দেখো এই যে CO বা হচ্ছে COOH এই জাতীয় কিছু থাকে ওই জায়গাতে বুঝবা একটা পাই, ঠিক আছে। এটা একটু মাথায় রাখলেই তোমরা পাই বন্ধন সিগমা বন্ধন হিসাব করতে পারবা। সো দেখুন এখানে বলছি কি যে বেনজালডিহাইডে কয়টা সিগমা বন্ধন আছে। আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, যে কোনো জায়গায় যদি দেখো এরকম বেনজিন মূলকটা থাকে, বেনজিন মূলক থাকলে বুঝবা সেইখানে হচ্ছে তোমার
এখানে CHO থাকলেও সেখানে একটা পাই, ঠিক আছে, CHO এটা থাকলে একটা পাই, আর বেনজিন থাকলে সেখানে হচ্ছে 3টা পাই, ঠিক আছে, বেনজিন থাকলে 3টা পাই, ঠিক আছে। সো আসলে এখন বলছে কি বেনজালডিহাইডে কয়টা সিগমা বন্ধন আছে। তো বেনজালডিহাইডের সংকেত কি? বেনজালডিহাইডের সংকেত হচ্ছে C6H5CHO, ঠিক আছে, এটা হচ্ছে বেনজালডিহাইডের সংকেত। তো বুঝতেই পারতেছো যে বেনজিন যেহেতু জিনিসটা এটার সাথে যুক্ত আছে, তার মানে এটা কি চাকরিক। তো এখানে মোট কয়টা পরমাণু আছে? এই যে দেখো 6টা, যোগ এই যে হচ্ছে 5টা, যোগ এখানে হচ্ছে 3টা, ঠিক আছে। তো 6 এর 5 11 আর 3 কত হয়? 14। তাহলে যেহেতু এখানে n এর মান হচ্ছে 14 বা পরমাণুর সংখ্যা 14, যেহেতু এটা চাকরিক যৌগ, তাহলে যতগুলা পরমাণু ঠিক ততগুলোই সিগমা বন্ধন। তাহলে সঠিক উত্তর কি হবে? এখানে 14। আবার দেখো এইটা যেটা, এটা অবশ্যই বোঝা যাচ্ছে যে এটা সরল শিকল একটা যৌগ C4H8। তো এখানে আসলে কি যতগুলা পরমাণু তার থেকে একটা কম হবে সিগমা বন্ধন। তাহলে এখানে মোট পরমাণু কয়টা? 4 যোগ 8 মানে হচ্ছে 12টা। তাহলে 12 থেকে যদি এক কম ধরো, তার মানে 11টা হচ্ছে এখানে সিগমা বন্ধন। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? অপশন বি, ঠিক আছে। তো এখানে বিক্রম হচ্ছে সঠিক উত্তর দিছে 6 এবং 7-এ। আব্দুর রহমানও সঠিক উত্তর দিছে, গ্রেট। তো আব্দুর রহমানের কাছে কিন্তু আমাদের এই যে ক্লাসটা করে ওর আসলে সবকিছু যে ইজি মনে হচ্ছে ওইটা বলছে আর কি, আমি শুনে খুবই খুশি হয়েছি। এবার বলছে অ্যানিলিনে সিগমা বন্ধনের সংখ্যা কত। তো অ্যানিলিন হচ্ছে কি যে বেনজিন বলয় থাকবে, বেনজিন বলয়ের উপরে একটা NH2 গ্রুপ থাকবে, ঠিক আছে। তো এই যে বেনজিন বলয় কোন জায়গায় থাকলে এটার মানে হচ্ছে C6H5 আর উপরে দেখো একটা NH2। তো এখন এখানে মোট পরমাণু কয়টা আছে দেখো, 6 এর 5 11, 11 আর 1 12, 12 আর 2 14। তার মানে 14টা মোট হচ্ছে পরমাণু আছে। আর এইটা যেহেতু চাকরিক যৌগ, তাহলে যতগুলা পরমাণু ততগুলাই সিগমা বন্ড। তাহলে সঠিক উত্তর কি হবে? 14। বুঝতেই পারতেছো। নেক্সট কোশ্চেনে যদি আমরা যাই, আব্দুর রহমান আরেকটা সঠিক উত্তর দিছে, 9 বলছে 11, গ্রেট। নেক্সট কোশ্চেনে যাই, 11 নাম্বার কোশ্চেন। 11 নাম্বার কোশ্চেনটা আমরা হচ্ছে কার্যকারীমূলক এই পার্টটা থেকে আমরা কিছু কোশ্চেন আমরা এখন দেখব। দেখো চলো, যে নিচের কোনটা অ্যাস্টারের কার্যকারীমূলক। তো এটা টাইপ মুখস্থ কোশ্চেন তোমরা, যে অ্যাস্টার, অ্যামাইড, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, এই সবগুলার কিন্তু কার্যকারীমূলকগুলো তোমরা একটু বাসায় পড়বা। এইগুলা একটু বইয়ের মধ্যে সুন্দর করে দেখবা, লিস্ট করে টেবিল আকারে দেওয়া আছে, ঠিক আছে। তো ওইখান থেকে পড়লেও পারো যে অ্যাস্টারের কার্যকারীমূলক হচ্ছে COOR, মানে COOR। আবার অ্যামাইডের কার্যকারীমূলক হচ্ছে CONH2, এই যে ঠিক এরকম ভাবে তোমরা বাকিগুলো একটু বই থেকে পড়বা, আমরা এগুলো একটু স্কিপ করে এখন নামকরণে চলে যাই। তো নামকরণে হচ্ছে আমাদের একটু বড় একটা টপিক আজকে, ডেফিনেটলি ছোট্ট একটা ক্লাসের মধ্যে নামকরণ টপিকটা আমরা শেষ করতে পারবো না। তো আমরা একটু দেখার চেষ্টা করি যে এই যৌগটার নাম কি হবে আর কি। তো এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা অ্যালডিহাইড, এবং অ্যালডিহাইডের সাথে দেখো এখানে 2 নাম্বার কার্বনে একটা, এটা কিন্তু 1 নাম্বার কার্বন, অ্যালডিহাইডের কার্বন সবসময় 1 নাম্বার, 2 নাম্বার কার্বনে একটা CH3 গ্রুপ আছে, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। তাহলে এটার নাম হবে কি 2 মিথাইল এবং বিউটানেল, 2 মিথাইল বিউটানেল। তাহলে কি হবে? কারণ কি বিউটানেল কেন হবে? কারণ দেখো এখানে মেন শিকলে কিন্তু 4টা কার্বন আছে, তার মানে কি বিউট, তাই তো। তার মানে 2 মিথাইল বিউটানেল। কেন? এখানে অ্যালডিহাইড, যেহেতু অ্যালডিহাইডের জন্য আর কি বিউটানেল হবে। তার মানে সঠিক উত্তর হবে হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে, অপশন বি। আবার দেখো এইটার যদি চিন্তা করো, এটা কি একটা কার্বক্সিলিক অ্যাসিড, তাই না? তাহলে এই কার্বক্সিলিক অ্যাসিডের যে কার্বন আছে সেটাকে 1 নাম্বার দাও, পরে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এবং দেখো এখানে 2 এবং 3 নাম্বার কার্বনের মধ্যে কিন্তু একটা ডাবল বন্ড আছে। যেহেতু 2 এবং 3 এর মধ্যে আছে, এটা কিন্তু আমরা ধরবো হচ্ছে সব থেকে ছোটটা, মানে 2 এর 3 এর মধ্যে যেটা ছোট নাম্বার 2, তার মানে আমরা বলবো 2 নাম্বার কার্বনে একটা ডাবল বন্ড আছে। তাইলে আমরা এটা কি বলতে পারি? এটা হচ্ছে বিউট, যেহেতু 4টা কার্বন আছে। তারপর হচ্ছে 2 ইন, কেন? 2 নাম্বার কার্বনে একটা ইনমূলক আছে এবং 1 নাম্বার কার্বনে একটা COOH গ্রুপ আছে। তাহলে বিউট 2 ইন 1 উইক অ্যাসিড, ঠিক আছে, বিউট 2 ইন 1 উইক অ্যাসিড। কারণ সবগুলোরই কিন্তু পজিশন আমাদেরকে নির্দিষ্ট করে দিতে হবে, ঠিক আছে। এখানে ফারহান কমেন্ট করছে যে 11তে বি, 11তে ডি, গ্রেট ফারহান, 11তে ডি। আমি তোমার কমেন্ট একটু পরে পড়ে ফেলছি আর কি। তারপরে হচ্ছে আরিফ রহমান কমেন্ট করছে 13তে হচ্ছে এখানে বি হবে সঠিক উত্তর, গ্রেট। তো এরপর হচ্ছে আমরা সমানতার পার্টটাতে চলে যাই। দেখো সমানতা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু, এবং বিশেষ করে বোর্ডে তো এটা আসেই। ইভেন মোর মেডিকেলের কোশ্চেন, আমি গতকালকে এই হচ্ছে মেডিকেলের কোশ্চেনটা একটু রিভিউ করছিলাম। তো আমরা আসলে প্রত্যেকটা সময় তোমাদের এই বই আপগ্রেডেশন করি, কিন্তু প্রত্যেক বছর প্রচুর পরিমাণ আপগ্রেডেশনের মধ্যে দিয়ে যায়। যে রসায়ন বিচিত্রা বইটা আছে, এটার আপগ্রেডেশনের জন্য আমরা অনেক পড়াশোনা করতে হয় এবং সেটা করি।
বিভিন্ন কোশ্চেন অ্যানালাইসিস করতে হয়, সেই কোশ্চেন অ্যানালাইসিস করে সেটার থেকে আমরা কি নিয়ে আসতে পারি, কি তোমাদের জন্য নতুন দিতে পারি, প্রত্যেকটা জিনিস নিয়ে প্রচুর কাজ চলে। তো গতকালকে হচ্ছে আমি হচ্ছে একটু মেডিকেলের কোশ্চেন নিয়ে অনেক ঘাটাঘাটি করছি, অনেক কাজ করলাম, তো আমার মাথায় এখন মেডিকেলের কোশ্চেন অনেক ঘুরতেছে। তো এই যে সমানুতার টপিকটা আছে, তোমরা যদি বিগত 3-4 বছরের কোশ্চেন একটু মেডিকেলের দেখো, আরো বেশিও দেখতে পারো যাদের হাতে সময় আছে, প্রত্যেকটা বছর তোমরা দেখবা এই সমানুতা পার্টটা থেকে, এবং বিশেষত তোমার যে জ্যামিতিক সমানুতা যেটা আছে এইটার থেকে প্রশ্ন আসেই আসে, ঠিক আছে, যে জ্যামিতিক সমানুতা, সিস্টেম সমানুতা, এই জায়গার থেকে প্রশ্ন আসে। তো এটা একটু নজর দিয়ে তোমরা কি পড়বা আর কি, ঠিক আছে। তো এখন দেখো বলছে C3H6 এটা দিয়ে আসলে কি কি ধরনের কার্যকারী মূলক তৈরি করা যায়, তাই তো। এখন দেখো C3H6 এটা আসলে কি বোঝাচ্ছে, তো একটু মনে রাখবা যে এরকম যদি থাকে যে CnH2n এটার সাথে একটা অক্সিজেন, বলছি কি CnH2n অক্সিজেন, তাহলে এটা দিয়ে হচ্ছে অ্যালডিহাইড, কিটোন এবং ইনঅল, এই তিনটা জিনিস তৈরি করা যায়। বুঝতে পারতেছো কি বলছি, যে কোন জায়গায় যদি দেখো CnH2n মানে যতগুলো কার্বন তার সাথে তার ডাবল সংখ্যক হচ্ছে হাইড্রোজেন, তার সাথে একটা অক্সিজেন এরকম থাকে, তাহলে সেটা দিয়ে দুটো জিনিস বানানো যায়, অ্যালডিহাইড, কিটোন এবং হচ্ছে কি ইনল। এবং ইনল মানেই কিন্তু অসম্পৃক্ত অ্যালকোহল, মানে অসম্পৃক্ততা মানে কি যে ডাবল বন্ড ইন থাকবে, আর অ্যালকোহল মানে কি অল থাকবে, তার মানে এখানে কিন্তু তিনটা জিনিসই তৈরি করা সম্ভব, ঠিক আছে। তারপরে দেখো যে C5H12 এটা দিয়ে কয়টা সমাণু তৈরি করা সম্ভব, ঠিক আছে। তো এটা হচ্ছে কি, এটা তোমার C5H12 জিনিসটা খেয়াল করো, এটা কিন্তু একটা অ্যালকেন, মানে CnH2n+2 এরকম সিস্টেমে আছে, তাই না, CnH2n+2, তাহলে এটা কি একটা অ্যালকেন। এখন অ্যালকেন যদি হয় যে 5টা কার্বনের একটা অ্যালকেন, তাহলে এটা কি ধরনের সমাণু দিতে পারবে। সো অ্যালকেন সবসময় কি শুধুমাত্র শিকল সমাণু দেয়, আর যদি তুমি 5টা কার্বনের জন্য চিন্তা করো তাহলে 5টা কার্বন এরকম সরল রৈখিক ভাবে থাকতে পারে। আবার দেখো 5টা কার্বন কিভাবে থাকতে পারে, 4টা মেইন শিকলে থাকবে, একটা এরকম শাখা শিকলে থাকবে, এরকম একটা থাকতে পারে। আবার এরকম থাকতে পারে যে 5টা কার্বনের মধ্যে 3টা তোমার মেইন শিকলে থাকবে, আর এই যে 2টা শাখা শিকলে থাকবে। সো এখানে কিন্তু 3টার বাইরে এই 3টা স্ট্রাকচার আমি আঁকছি, যে একটা দেখো এখানে একটা, এই 3টার বাইরে কিন্তু আর কোনো কিছু সম্ভব না, তার মানে সঠিক উত্তর হবে কি এখানে বি, ঠিক আছে। এরপর হচ্ছে জ্যামিতিক সমানুতা, আলোক সমানুতা যেটা বললাম, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখো এই যে নিচের যেটা আছে এটা কোন ধরনের সমানুতা প্রদর্শন করতেছে, একটু খেয়াল করো, যদি যেখানে একটা ডাবল বন্ড আছে এবং এই কার্বনের যে দুইটা গ্রুপ কিন্তু কখনোই সেম না, তার মানে এটা কি তোমার একটা জ্যামিতিক সমানুতা প্রদর্শন করতেছে, যেটা হচ্ছে কি একটা ট্রান্স যৌগ। তো বুঝবে কিভাবে যে কারা জ্যামিতিক সমানুতা দিবে, যে অবশ্যই কার্বন কার্বন ডাবল বন্ড থাকতে হবে, এবং একটা কার্বনের এই যে ডাবল বন্ডের সাথে যে দুইটা কার্বন আছে এটার কোনো কার্বনের দুই হাতে সেম জিনিস থাকতে পারবে না, মানে এ এ এরকম থাকতে পারবে না, বি বি দুইটাই বি থাকবে এরকম হইতে পারবে না, যে একটা বি থাকলে আর একটা এ থাকতে হবে। তো দেখো এই কার্বনের তো দুইটা হাত আছে, একটা হাতে CH3 আছে, একটা Cl আছে, একটা হাতে Cl আছে, একটা হাতে এই যে তোমার অ্যারাইল গ্রুপ আছে, তো ভিন্ন ভিন্ন, তার মানে এটা কিন্তু জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে। আবার দেখো যে আলোক সক্রিয় সমাণু হওয়ার জন্য তোমার একটা অ্যালকেনে সর্বনিম্ন কার্বন সংখ্যা কত হইতে হবে। তো দেখো একটা অ্যালকেনে যদি তোমার এই আলোক সক্রিয় হইতে হয়, আলোক সক্রিয় হওয়ার শর্ত কি, আলোক সক্রিয় হওয়ার শর্ত হচ্ছে যে সেটার 4 হাতে টোটালি ভিন্ন ভিন্ন যৌগ থাকতে হবে, ঠিক আছে। যখন একটা কার্বনের 4টা হাতে 4টা ভিন্ন ভিন্ন গ্রুপ থাকে তখন কিন্তু সেটাকে আমরা বলি হচ্ছে কাইরাল কার্বন, এবং যেসব যৌগে কাইরাল কার্বন থাকে তাদেরকে আমরা বলতে পারি হচ্ছে কি, তাদেরকে আমরা বলতে পারি হচ্ছে আলোক সক্রিয়। তো দেখো এখানে একটা কার্বন তুমি চিন্তা করো, এই কার্বনের এই হাতে ধরো একটা হাইড্রোজেন দিলা, এই হাতে তুমি একটা CH3 গ্রুপ দিলা, তাহলে এই হাতে কিন্তু আর CH3 গ্রুপ দিতে পারবা না, এই হাতে দিতে হবে C2H5, আবার এই হাতে দিতে হবে হচ্ছে C3H7, তখনই কিন্তু তোমার দেখো শুধুমাত্র এই 4টা হাতে 4টা ভিন্ন ভিন্ন জিনিস তৈরি হবে। তাহলে এখানে দেখো 3টা, আর 2টা 5টা, আর 2টা 7টা, মানে মোট 7টা কার্বন। এর নিচে কিন্তু কোনো অ্যালকেন হচ্ছে তোমার আলোক সক্রিয় হতে পারবে না, ঠিক আছে। তার মানে এখানে সঠিক উত্তর হবে কি অপশন এ। পরের যে কোশ্চেনটা সেটা দেখো যে আলোক সক্রিয় সমানুতা প্রদর্শন করে নিচের কোনটা। তো এটা তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবা, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখো, আমি নেক্সট কোশ্চেনে চলে যাই আর কি, ঠিক আছে। যে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যে নিচের কারা কারা হচ্ছে ইলেকট্রোফাইল। তো ইলেকট্রোফাইল মানে কি, ইলেকট্রোফাইল মানে হচ্ছে যাদের পজিটিভলি চার্জ যুক্ত আর কি জিনিসপত্র আছে। তো এখানে দেখো বা হচ্ছে যাদের ইলেকট্রনের ঘাটতি আছে, ঠিক আছে। এখন এখানে প্রথম কথা যেটা বুঝতে পারতেছো যে Br+ এটা যেহেতু একটা পজিটিভ জিনিস, এটা তো তোমার কি দিবে বলো তো, পজিটিভ জিনিস যেহেতু এখানে কিন্তু সে অবশ্যই নেগেটিভ জিনিসকে আকর্ষণ করবে,
কিন্তু এখানে যেটা আছে এখানে দেখবা যে এই আরটা হচ্ছে মাইনাস আর কি, তো এটা কিন্তু তোমার ইলেকট্রোফাইল না, কারণ যেহেতু অলরেডি মাইনাস, সে আর মাইনাস চার্জকে আকর্ষণ করবে না। তাইলে কিন্তু এখানে এইটুকু যদি তুমি বুঝতে পারো তাইলেই বুঝতে পারবা যে এখান থেকে হচ্ছে আসলে সঠিক উত্তর হবে হচ্ছে 1 এবং 3, ঠিক আছে, মানে সঠিক উত্তর হবে হচ্ছে এইটা। এখন আমি তোমাদেরকে একটা কথা বলি যে যারা যারা ইলেকট্রোফাইল, যারা যারা নিউক্লিওফাইল, এগুলো প্রচুর উদাহরণ দেখবা হচ্ছে কেমিস্ট্রি বিচিত্রা বইয়ের মধ্যে দেওয়া আছে, ওগুলো তোমরা একটু পড়ে নিবা আর কি, ঠিক আছে। নেক্সট যে কোশ্চেনটা সেটা হচ্ছে কার্বনিয়াম আয়নের স্থায়িত্বের ক্রম। তো আমরা সবাই জানি কার্বনিয়াম আয়নের স্থায়িত্বের ক্রম হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, মানে 3 ডিগ্রি কার্বোকেটনের স্থায়িত্ব সবথেকে বেশি, তার থেকে একটু কম হচ্ছে 2 ডিগ্রি, আর তার থেকেও কম হচ্ছে 1 ডিগ্রি। তাইলে সঠিক উত্তর কি হবে দেখো তো, যে যেই কার্বনের সাথে 3টা আর গ্রুপ যুক্ত সেটা হচ্ছে 3 ডিগ্রি, যেখানে হচ্ছে 2টা আর গ্রুপ যুক্ত সেখানে সেটা হচ্ছে 2 ডিগ্রি, আর যেখানে একটা যুক্ত সেটা হচ্ছে 1 ডিগ্রি। এখন তাইলে হচ্ছে আমরা কোনটা হবে এখানে, এখানে তো আসলে আমি স্থায়িত্বের সঠিক ক্রমের কোনো সঠিক দেখতে পাচ্ছি না আর কি। এটা হচ্ছে, এইটা সঠিক উত্তর হইতো যদি এখানে হচ্ছে একটা একটু মনে হয় টাইপিং মিস্টেক হয়েছে আর কি, বুঝছো, এখানে R2 হবে আর কি, বাকি সব আসলে ঠিক আছে। এইটা এখানে যাবে আর এখানে হচ্ছে CH3 হবে। এটা একটু উল্টে গেছে আমার ধারণা, যে ইয়ে করার সময় এটা হচ্ছে হবে, আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, সব থেকে বেশি হবে Cr3+, কারণ এটা 3 ডিগ্রি, তারপর হচ্ছে Cr2H, এটা তার থেকে কম হবে CrH2, এইটা, আর সব থেকে কম হবে হচ্ছে CH3, এইটা, ঠিক আছে। আর এটার সক্রিয়তার ক্রম হবে হচ্ছে এটার উল্টা। আর তাইলে দেখো এখানে সব থেকে স্থিতিশীল কার্বনিয়াম আয়ন কোনটা হবে, যে এটা 3 ডিগ্রি, মানে যে Cr3, এটা হবে সঠিক উত্তর। পরের কোশ্চেনে চলে যাই, যে আর্থ, প্যারা এবং মেটা নির্দেশক, এইগুলো তোমরা একটু মুখস্থ করে ফেলবা, কারণ আমরা জানি যে বেনজিন, যেটা বেনজিনের মধ্যে বিভিন্ন প্রতিস্থাপক থাকতে পারে। এখন কোন কোন প্রতিস্থাপক এখানে যুক্ত হইলে বেনজিনের সাথে পরবর্তীতে মানে দ্বিতীয় প্রতিস্থাপক যে আসে সে হচ্ছে যে অর্থ এবং প্যারা পজিশনে অ্যাটাক করে। যে অর্থ পজিশন কোন দুইটা, অর্থ পজিশন হচ্ছে এই দুইটা, আর প্যারা পজিশন কোনটা, এইটা। অর্থাৎ যেসব মানে বেনজিনে দেখো প্রথমে তুমি বেনজিনের কি থাকে, বেনজিনের প্রত্যেকটা কোনায় একটা একটা করে হাইড্রোজেন থাকে, তাই না, এই যেখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন, আবার এখানেও হাইড্রোজেন। সো দেখো এখানে তুমি প্রথমে একটা হাইড্রোজেনকে ধরো একটা এক্স বা কোনো একটা, যে কোনো একটা এক্স, মানে আমরা এক্স বলতে বোঝাচ্ছি না কিন্তু হ্যালোজেন, যে কোনো একটা তুমি মূলক দিয়ে রিপ্লেস করলা, এটাকে বলা হয় প্রথম প্রতিস্থাপক। এখন প্রথম প্রতিস্থাপকের পরে তুমি আরো একটা জিনিস চাইতে পারো, যে অন্য কোনো একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবা। তো এখন পরে তুমি আরেকটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করলে এটা ডিপেন্ড করবে যে প্রথমবার কে যুক্ত হয়েছে তার প্রকৃতির উপরে। সেইটা যদি আর্থ প্যারা নির্দেশক হয় তাহলে পরবর্তী প্রতিস্থাপক এসে যে অর্থ বা প্যারা পজিশনের হাইড্রোজেনকে রিপ্লেস করবে। আর এটা যদি বলয় নিষ্ক্রিয়কারী হয় বা মেটা নির্দেশক হয় তাহলে পরের যে প্রতিস্থাপক আছে সেটা এসে যে মেটা পজিশন, এই দুটো হচ্ছে মেটা পজিশন, মেটা পজিশনে যুক্ত হবে, তাই তো। সো কারা কারা আর্থ প্যারা নির্দেশক, কারা মেটা নির্দেশক, এটা তোমরা আশা করি বই থেকে পড়ছো। এখন দেখো এখানে যেটা আছে, এখানে আছে হচ্ছে COOH মূলক, তাই তো। এখন COOH মূলক হচ্ছে কি ধরনের জিনিসটা চিন্তা করো। COOH হচ্ছে তোমার একটা মেটা নির্দেশক, সাধারণত যাদের মধ্যে এরকম ডাবল বন্ড থাকে তারা হচ্ছে মেটা নির্দেশক হয়। সো মেটা হচ্ছে কোন পজিশনটা চিন্তা করো, মেটা হচ্ছে এই যে এই পজিশনটা, তাই না। এটা যদি প্রতিস্থাপক হয় মানে এখানে যদি COOH থাকে তাহলে এটা হচ্ছে মেটা পজিশন, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 2 নাম্বার কার্বন, এটা হচ্ছে 3 নাম্বার কার্বন। তার মানে COOH থাকলে এটা হচ্ছে মেটা নির্দেশক বা 3 নাম্বার কার্বনের। ঠিক আবার দেখো কোনটা অর্থ প্যারা নির্দেশক, তাহলে কিভাবে বুঝবা, এখানে দেখো আছে কি NO2, এটা মেটা নির্দেশক, এখানে আছে কি, এখানে আছে হচ্ছে SO3H, এটাও মেটা নির্দেশক, এখানে আছে কি CHO, এটাও মেটা নির্দেশক, তাহলে বাকি যেটা থাকে এটা হচ্ছে কি অর্থ প্যারা নির্দেশক হবে অবশ্যই। পরের কোশ্চেনে দেখো অর্থ প্যারা নির্দেশক এখানের কোনটা, এখানে অর্থ প্যারা নির্দেশক হচ্ছে এটা। এগুলো তোমরা উদাহরণ একটু বই থেকে মুখস্থ টাইপের কোশ্চেন দেখো। এবার চলে আসছি আমরা বিভিন্ন ধরনের গ্রুপের যেই রসায়নগুলো, এগুলো আমরা দেখবো নিচের কোন বিক্রিয়ায় কার্বন সংখ্যা বৃদ্ধি পায়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে কোন কোন বিক্রিয়ায় কার্বন সংখ্যা বৃদ্ধি পায়, কোন কোন বিক্রিয়ায় কার্বন সংখ্যা হ্রাস পায়, এগুলো কিন্তু বইয়ের ভিতরে লিস্ট করে দেওয়া আছে, বুঝছো। সো দেখো এখানে যেটা আছে যে উডস বিক্রিয়া, যেটা আছে উডস বিক্রিয়াই হচ্ছে আমাদের কার্বন সংখ্যা বৃদ্ধি পায়। কেন, উডস বিক্রিয়া হচ্ছে তোমার 2 মোল অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়া করে, অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়া করে দুইটা অ্যালকাইল গ্রুপ যুক্ত হয়ে যায়। তো একটা অ্যালকাইল গ্রুপের ভিতরে কি অনেকগুলো কার্বন থাকে, দুইটা অ্যালকাইল গ্রুপে কি আরো বেশি কার্বন থাকে, বুঝছো। সো এটা কি হবে, উডস বিক্রিয়া। তারপর দেখো নিচের কোনটা সম্পৃক্ত হাইড্রোকার্বন, এটা হচ্ছে তুমি যে অ্যালকেনের সাধারণ সংখ্যা যদি CnH2n, এটার ভিতরে হচ্ছে বিভিন্ন সংখ্যা বসায় দেখো, তাহলে তুমি এখান থেকে এটা সলভ করতে পারবা। তো এটা এই জন্য আমি সলভ করে দিব না, এটা তোমরা নিজেরা করবা, একটু স্ক্রিনশট তুলে রাখো এটা, ঠিক আছে। নেক্সট হচ্ছে অ্যালকিন। তো
তো দেখো অ্যালকিনের মধ্যে থেকে আমরা কিছু সিলেক্টিভ কোশ্চেন নিয়ে আসছি, যেমন নিচের কোনটা অপ্রতিসম অ্যালকিন। এটা কিন্তু মার্কভ নিকোভের নীতিতে আমরা এই জিনিসটা প্রচুর পরিমাণে পড়ি, যে কারা কি বলে অপ্রতিসম, কারা প্রতিসম। তো অপ্রতিসম কারা হচ্ছে কোনো একটা ডাবল বন্ডের দুই পাশের কার্বনে যদি হাইড্রোজেন সংখ্যা ভিন্ন ভিন্ন থাকে। কি বলছি? কোনো একটা ডাবল বন্ডের দুই পাশের কার্বনে যদি হাইড্রোজেন সংখ্যা ভিন্ন ভিন্ন থাকে তখন তাকে আমরা বলি হচ্ছে অপ্রতিসম অ্যালকিন। এখন দেখো এই যে ডাবল বন্ড, এই কার্বনে দুইটা হাইড্রোজেন, এইটাও দুইটা হাইড্রোজেন, তাহলে কি প্রতিসম। ডাবল বন্ড, এই কার্বনে দুইটা হাইড্রোজেন, এই কার্বনে দুইটা হাইড্রোজেন, প্রতিসম। ডাবল বন্ড, দুইটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন একটা হাইড্রোজেন, প্রতিসম। ডাবল বন্ড, এই পাশে দুইটা এই পাশে একটা, তার মানে কি এইটা অপ্রতিসম। ঠিক আছে। তো দেখো আবার নিচের কোনটার সাথে ব্রোমিন যুক্ত হইলে সংযোজন বিক্রিয়া দেয়। তো আমরা জানি ব্রোমিনের যে লাল দ্রবণটা আছে এটাকে অ্যালকিন বিনষ্ট করে দেয়, তাই না? ব্রোমিনের যে লাল বর্ণ আছে এটাকে অ্যালকিন বিনষ্ট করে দেয়, তার মানে ব্রোমিন কি নিচের যেটা অ্যালকিন সেটার সাথে বিক্রিয়া করবে। এখন কোনটা অ্যালকিন তুমি কিভাবে বুঝবা? ওই যে CnH টুয়াইজেন, যারা এই নিয়ম ফলো করে তারাই হচ্ছে অ্যালকিন। তাহলে তুমি এখন এটার মধ্যে বসাও বিভিন্ন সংখ্যা, 6 বসাবা, 4 বসাবা, 5 বসাবা, দেখবা যেটার সাথে মিলে সেটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে। সো এটাও একটু তোমরা স্ক্রিনশট তুলে রাখো, তারপর একটু নিজেরা চেষ্টা করো। ঠিক আছে। পরের যে কোশ্চেনটা আছে যে এটা ইথাইন আছে। ইথাইন মানে কি? ইথাইন মানে হচ্ছে 2 কার্বন বিশিষ্ট এবং কার্বন কার্বন ট্রিপল বন্ড বিশিষ্ট একটা হাইড্রোকার্বন। তো ইথাইনের সাথে যদি হাইড্রোজেন যুক্ত করো, এখন তোমরা সবাই হাইড্রোজেনেশন বিক্রিয়া অনেক পড়ছো, কিন্তু সবসময় দেখছো কি নিকেল প্রভাবক থাকে এবং 180 থেকে 200 টেম্পারেচার থাকে, তাই না? কিন্তু যদি এইটার বদলে তোমার হচ্ছে পিডি আর বেরিয়াম সালফেট দেওয়া হয় তাইলে কি হবে? দেখো যদি তুমি এটার সাথে হচ্ছে নিকেল প্রভাবক দাও তাইলে একবারে দুইটা ডাবল বন্ড ভেঙে 4টা হাইড্রোজেন যুক্ত হবে, কিন্তু যদি তুমি পিডি আর বেরিয়াম সালফেট দাও তাহলে একটা ডাবল বন্ড ভেঙে দুই পাশে দুইটা হাইড্রোজেন যুক্ত হবে। তার মানে কি হবে? এই অ্যালকাইন থেকে কিন্তু ডিরেক্টলি অ্যালকেন তৈরি হবে না, নিকেল যুক্ত করলে ডিরেক্টলি অ্যালকেন হয়ে যায়। কিন্তু তুমি যদি হচ্ছে এখানে পিডি আর বেরিয়াম সালফেট দাও তাহলে কি হবে? এখান থেকে একটা স্টেপ বিক্রিয়া হবে, অর্থাৎ তুমি কি পাবা? তুমি এখান থেকে পাবা হচ্ছে অ্যালকিন। বুঝতে পারছো? এখান থেকে পাবা কি? অ্যালকিন। তাহলে এক্স কি হবে? অ্যালকিন, মানে কার্বন কার্বন ডাবল বন্ড যুক্ত একটা যৌগ। কিন্তু তুমি যদি এখানে নিকেল প্রভাবক ব্যবহার করতে তাহলে অ্যালকেন বা এখান থেকে যে ইথেন এটা তোমরা কিন্তু পেয়ে যাইতে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন আসি আমরা অ্যালকাইন। অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে CnH টুয়াইজেন -2, এটা তোমরা একটু মনে রাখবা। ঠিক আছে, টুয়াইজেন -2। ও আচ্ছা, আমি তোমাদেরকে একটু সাজেশনে দিয়ে দিই অ্যালকিন থেকে আর কি কি জিনিস পড়বে, এটা তো তোমরা পড়লাম। অ্যালকিন থেকে আর যেসব জিনিস তোমরা পড়বা আমি একটু তোমাদেরকে সাজেশন দিয়ে দিই, যেখান থেকে মার্কভ নিকভ নীতিটা তোমরা ভালো করে পড়বা। মার্কভ নিকভ নীতি, এই মার্কভ নিকভ নীতি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, নীতি বানানটা বোধহয় আমি একটু ভুল লিখছি। মার্কভ নিকভ নীতি থেকে প্রশ্ন আসবে। আরেকটা জিনিস পড়বা হচ্ছে তোমার শনাক্তকরণ। ঠিক আছে, অ্যালকিন শনাক্তকরণ, ঠিক আছে, অ্যালকিন শনাক্তকরণ। মোটামুটি এই জিনিসগুলো পড়লেই হয়, এখান থেকে এর বাইরে আসলে খুব বেশি তেমন কিছু আসে না। এবার আসলে অ্যালকাইন। অ্যালকাইনের মধ্যে এসে তোমরা আসলে এখান থেকে পড়বে যে অ্যালকাইন থেকে কিভাবে বেনজিন তৈরি করা যায়, এটার থেকে কিভাবে বেনজিন তৈরি করা যায়, এই বিক্রিয়াটা খুব গুরুত্বপূর্ণ। ও আচ্ছা, আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, অ্যালকিনের তোমরা আরেকটা জিনিস পড়বে, এটা হচ্ছে ওজোনোলাইসিস। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা আমি আসলে আগেরবার বলতে ভুলে গেছিলাম। এই তিনটা জিনিসই আসলে এই যে প্রথমটা আর তৃতীয়টা যেটা লিখছি এগুলো আসলে 3 স্টার মানে আসার সম্ভাবনা খুবই বেশি। ঠিক আছে, আচ্ছা। আর অ্যালকাইনের মধ্যে অ্যালকাইন থেকে কিভাবে হচ্ছে বেনজিন তৈরি করা যায় এটা শিখবা, আবার কিভাবে হচ্ছে অ্যালকাইন প্রস্তুত করা যায় সেই প্রস্তুতিটা শিখবা, এটাও আসে। ঠিক আছে, আচ্ছা। সো আসো অ্যালকাইনের মধ্যে আসি। অ্যালকাইনের মধ্যে কি বলছে যে প্রোপাইন এটার সাথে হচ্ছে কি করছে, হাইড্রোজেন যোগ করছে, তাইলে প্রোপিন হইছে। তাইলে কি হবে? এখানে ওই যে আমরা বলছিলাম যে অ্যালকাইন থেকে যদি অ্যালকিন বানাইতে হয় তাইলে কি দিতে হবে? পিডি আর বেরিয়াম সালফেট দিতে হবে। আর যদি নিকেল দাও তাইলে একবারে কি প্রোপিন না হয়ে প্রোপেন হয়ে যেত। ঠিক এটাও কিন্তু ওই একই টাইপের প্রশ্ন, যে পিডি বেরিয়াম সালফেট দিছে, তার মানে এখান থেকে একটা ডাবল বন্ড ভ্যানিশ হয়ে গিয়ে দুই পাশে একটা একটা করে হাইড্রোজেন যুক্ত হবে। তাইলে আমাদের প্রোডাক্ট কোনটা হবে? হিসাব করো, প্রোডাক্ট হবে হচ্ছে তোমাদের এই যে এইটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যদি আমরা যাই, পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে যে এখানে কি দেওয়া হয়েছে, একটা তোমার অ্যালকাইন আছে, এই অ্যালকাইনের সাথে আমরা হাইড্রোজেন ব্রোমাইড দিছি। হাইড্রোজেন ব্রোমাইড দিলে এখান থেকে আসলে কি যুক্ত হবে? সো হাইড্রোজেন ব্রোমাইড দিলে এখান থেকে তোমার যে মার্কভ নিকভ নীতি অনুযায়ী এখানে অতিরিক্ত যদি দাও তাহলে দুইবার যুক্ত হবে, দুইবার যুক্ত হয়ে দেখবা যে এই যে এইটা ফর্ম করবে, কারণ এখানে যে পাশে হাইড্রোজেন বেশি সেই পাশেই কিন্তু হাইড্রোজেন যুক্ত হবে। আমরা যে মার্কভ নিকভ নীতি তোমরা যারা পড়ছো তারা হচ্ছে এটা জানো।
আচ্ছা, বেনজিন টলুইন এগুলোর মধ্যে যে জিনিসগুলো খুব বেশি করে পড়তে হবে আমি একটু বলে দিই। একটা হচ্ছে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ফিডেল ক্রাফট এটা আসার সম্ভাবনা খুবই বেশি। ফিডেল ক্রাফট, এই যে অ্যালকাইলেশন অ্যাসিলেশন দুইটাই খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে যেটা পড়বা সেটা হচ্ছে বেনজিনের নাইট্রেশন, ঠিক আছে? বেনজিন ও টলুইনের দুইটারই, টলুইনের নাইট্রেশন, নাইট্রেশন বিক্রিয়াটা খুব গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে বিভিন্ন শর্তে ক্লোরিনেশনটা পড়বা, ঠিক আছে? বিভিন্ন শর্তে ক্লোরিনেশন দেখবা যে বিভিন্ন শর্তে ক্লোরিনেশন আছে। একটা হচ্ছে তোমার ধরো কম টেম্পারেচারে করলে কি হয়, সূর্যের আলোতে করলে কি হয়, হাজারি নাক্সারের বইতে এটা সুন্দর করে দেওয়া আছে। তাইলে কি পড়বা? ফিডেল ক্রাফট বিক্রিয়া পড়বা, বেনজিন এবং টলুইনের নাইট্রেশন পড়বা, এবং বিভিন্ন শর্তে এটার যে ক্লোরিনেশন সেটা পড়বা, এবং বেনজিনের ওজোনোলাইসিসটা পড়বা, ঠিক আছে? বেনজিনের ওজোনোলাইসিস, ঠিক আছে? এবং এই যে ফিডেল ক্রাফটের কিন্তু ক্রিয়া কৌশলটাও পড়বো, অনেক সময় এটাও আসতে পারে যে ক্রিয়া কৌশল। আচ্ছা, নেক্সট আস পরের কোশ্চেনে কি বলছে যে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া কোন ধরনের বিক্রিয়া? তো বেনজিনে যত বিক্রিয়া হয় সবগুলাই কি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। এটা মাথায় রাখবে যে বেনজিনে সবসময় কি হয়, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। তাইলে কি হবে এখানে সঠিক উত্তর ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। নিচে কিন্তু তোমাদের সেই ফিডেল ক্রাফট বিক্রিয়াটাই দেওয়া আছে, বাট এটা হচ্ছে ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া, তাই তো? তো অ্যাসাইলেশন বিক্রিয়াও কি ধরনের বিক্রিয়া? যেহেতু বেনজিন বলয়ের ভিতরে হয়, সেটা অবশ্যই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে? পরের যে কোশ্চেনটা সেটা দেখো যে এখানে আমরা কি করছি, বেনজিনে আমরা জানি বেনজিনে কি 3টা ডাবল বন্ড আছে, তাই তো? বেনজিনে 3টা ডাবল বন্ড আছে। তাহলে জোরপূর্বক তুমি যদি এখানে হচ্ছে হাইড্রোজেন যুক্ত করে দাও, তখন কিন্তু এটা তোমার একটা মানে অ্যালকেন হয়ে যাবে। তো সাইক্লো অ্যালকেন এখানে কোনটা? যে C6H12, যেটার নাম হচ্ছে সাইক্লোহেক্সেন আর কি, তাই তো? পরের যেটা আছে যে আমাদের অ্যালকাইল এবং অ্যারাইল হ্যালাইড, এইখান থেকে তোমরা যে জিনিসগুলো সিকিউর জন্য খুব ভালো করে পড়বা সেটা হচ্ছে SN1 এবং SN2, এই দুইটা বিক্রিয়ার ক্রিয়া কৌশল, ঠিক আছে? ক্রিয়া কৌশল এইটুকু ভালো করে পড়লেই আসলে এখান থেকে প্রশ্ন কমন পাওয়া সম্ভব। SN1 এবং SN2 বিক্রিয়ার ক্রিয়া কৌশল, এবং এদের যে বিভিন্ন ক্রোমোট্রোমা আছে এগুলোর থেকেই কিন্তু MCQ আসে যে SN1 SN2 এর, ঠিক আছে? সো অ্যালকাইল হ্যালাইড সমূহের রাসায়নিক বিক্রিয়ার ক্রম কোনটা, এই কোশ্চেনটা আসছে, মানে কোনটা হচ্ছে তোমার আগে বিক্রিয়া করবে আর কি। তো দেখো এটা সঠিক উত্তর হবে হচ্ছে এখানে যে অপশন বিটা আছে, অর্থাৎ RI RB আর RCl। কেন? কারণ এখান থেকে এই বন্ডটা ভাঙা সব থেকে ইজি, এটা একটু কঠিন, এটা আরো বেশি কঠিন। তো বন্ড যেটা ভাঙা ইজি সেটা কিন্তু বিক্রিয়া তাড়াতাড়ি করবে, সক্রিয়ভাবে করবে। এরপর হচ্ছে যে ক্লোরোফর্মে ফসজিন গ্যাসের উপস্থিতি শনাক্তকরণ করার জন্য আমরা এখান থেকে কি ব্যবহার করি? তো এখান থেকে আমরা ব্যবহার করি হচ্ছে সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণ, বুঝতে পারছো? সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণ দিলে ক্লোরোফর্মের মধ্যে যদি তোমার ফসজিন হয়, তখন সেখানে ক্লোরাইড রেডিক্যাল থাকে, সেই ক্লোরাইড রেডিক্যাল হচ্ছে সিলভারের সাথে বিক্রিয়া করে সিলভার ক্লোরাইড হিসেবে অধক্ষেপ আকারে নিচে পড়ে, বুঝতে পারছো? তো অধক্ষেপ মানে আমি আবার বুঝাচ্ছি যে ক্লোরোফর্মে ফসজিন গ্যাস তৈরি হইলে এই ফসজিন গ্যাসের যে ক্লোরিন সেটা আয়নিত হইতে পারে, ঠিক আছে? এখন ফসজিন গ্যাসের যে ক্লোরিন, সেই ক্লোরিন এই সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করে এখান থেকে সিলভার ক্লোরাইডের অধক্ষেপ ফেলে, বুঝছো? তাহলে সঠিক উত্তর কি হবে এখানে? অপশন ডি। পরের যে প্রশ্ন সেটা হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহলের মধ্যে থেকে কি পড়বা? সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে লুকাস বিকারক দ্বারা অ্যালকোহল শনাক্তকরণ করা। লুকাস বিকারক দ্বারা অ্যালকোহল শনাক্তকরণ, ঠিক আছে? লুকাস বিকারক দ্বারা অ্যালকোহল শনাক্তকরণ। সো এটা একটু ভালো করে পড়বা, কারণ এটা থেকে প্রায় বছরই প্রশ্ন আসে। আরেকটা জিনিস তোমরা পড়বা এটার থেকে, সেটা হচ্ছে হ্যালো ফর্ম বিক্রিয়া, ঠিক আছে? হ্যালো ফর্ম বিক্রিয়া, এটাও পড়বা। তো এই দুইটা জিনিস পড়লে আশা করি এটা থেকে কমন আসবে, ঠিক আছে? প্রশ্ন দেখি যে আইসোপ্রোপাইল অ্যালকোহল কোনটা? আইসোপ্রোপাইল অ্যালকোহল হচ্ছে যেটা আমরা এই যে হ্যান্ড স্যানিটাইজারে ব্যবহার করি। তো আইসোপ্রোপাইল অ্যালকোহলের সংকেত হচ্ছে যে এইরকম, যে সি সি, এই মাঝখানের কার্বনে একটা ওএইচ থাকবে, ঠিক আছে? আর ওই বাকি জায়গাগুলোতে এই যে হাইড্রোজেন আর কি, এখানে একটা হাইড্রোজেন। সো এটার নাম কি? প্রোপানল 2, ঠিক আছে? আবার দেখো অ্যালকোহল শনাক্তকরণে উৎপন্ন আয়োডোফর্ম পরীক্ষায় উৎপাদের বর্ণ কি হবে? তো আয়োডোফর্ম যে জিনিসটা, এটা দেখতে হচ্ছে তোমার হলুদ আর কি। এটা মানে ক্লোরোফর্মের সংকেত তোমরা জানো যে CH Cl3, যে এই যে দেখো না তোমরা মুভির মধ্যে যে একটু যে একটা রুমালের মধ্যে দিয়ে এরকম মুখের মধ্যে দিয়ে অজ্ঞান হয়ে যায়, তো
তো ওইরকম তোমার এটা হচ্ছে ক্লোরোফর্ম, আর ক্লোরোফর্মের এই ক্লোরিনের জায়গায় যদি আয়োডিন দাও তখন সেটাকে বলা হচ্ছে আয়োডোফর্ম, বুঝছো? সো আয়োডোফর্মের রং হচ্ছে হলুদ আর কি। সো আয়োডোফর্ম বিক্রিয়ায় আয়োডোফর্ম তৈরি হয় এবং হলুদ কালার দেয়। ফেনল একটা প্রস্তুতি দেখবা, ফেনলের সাধারণত প্রস্তুতি বিক্রিয়াটাই আসে এবং ফেনলের প্রস্তুতি টাইপের জিনিস, আর ফেনলের অম্ল ধর্ম এগুলোর থেকে সব মাঝে মধ্যে এমসিকিউ আসে, ঠিক আছে? এবার কোশ্চেন করছে যে অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট দ্বারা হচ্ছে নিচের কোনটা শনাক্তকরণ করা যায়, ঠিক আছে? এটা দিয়ে শনাক্তকরণ করা যায় হচ্ছে অ্যালডিহাইড আর কি, ঠিক আছে? অ্যালডিহাইড, কারণ এই যে অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেটের দ্রবণ এটাকে আমরা বলি হচ্ছে টলেন বিকারক। কি হচ্ছে? টলেন বিকারক। এখন আসো মজার বিষয় হচ্ছে এই একই জিনিস দিয়ে অ্যালকাইন একও শনাক্তকরণ করা যায়, ঠিক আছে? অ্যালকাইন এক এইটাও শনাক্তকরণ করা যায়। এই কোশ্চেনটা কিন্তু একটা বছর হচ্ছে মেডিকেলে আসছিল, ঠিক আছে? এবং প্রত্যেকটা বছরে কিন্তু এই অ্যালডিহাইড এবং কিটোন এই পার্টটা থেকে মেডিকেলে একটা প্রশ্ন আইসেই থাকে। সো এই পার্টটা তোমরা একটু গুরুত্ব দিয়ে পড়বা, ঠিক আছে? তারপর বলছি কি যে ডেটলের ভিতরে হচ্ছে কোন সক্রিয় জৈব যৌগটা থাকে বা কোন জৈব যৌগের জাতকটা থাকে, ঠিক আছে? তো ডেটলের ভিতরে যেই সক্রিয় উপাদানটা থাকে, মানে আমরা যে ডেটল ব্যবহার করি তার মধ্যে যে রাসায়নিকটা থাকে এটার নাম হচ্ছে ক্লোরোজাইলিনল, ঠিক আছে? ক্লোরোজাইলিনল, এবং এটা হচ্ছে ফেনলের একটা জাতক, মানে ফেনল থেকে ওইটা তৈরি করা যায় এবং ওইটার নাম হচ্ছে কি ক্লোরোজাইলিনল। অনেক সময় কিন্তু এই প্রশ্নটাও আসে যে ডেটলের মূল উপাদান কি, এটা তোমরা একটু মনে রাখবে যে ক্লোরোজাইলিনল, ক্লোরোজাইলিন অল টাইপের আর কি, ঠিক আছে? ক্লোরোজাইলিনল, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের ইথার থেকে তোমরা যে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ একটা বিক্রিয়া আছে, এটা একটু ভালো করে পড়বা যে উইলিয়ামসন, এই বিক্রিয়া উইলিয়ামসন। এখন দেখো যে কোন তোমাদের অনেক সময় ঝামেলা বাইতে যায় কি যে এত নামীয় বিক্রিয়া ভাই মনে থাকে না। ওই যে আমি বলছি যে এই জৈব যৌগের টেকনিক পার্টটার ভিতরে তোমরা দেখবা যে জৈব যৌগ সুন্দর করে গুছায় একদম একটা টেবিল আর কয়েকটা সূত্র এটার মধ্যে দেওয়া আছে। সো এই 2-3 পৃষ্ঠা পড়লেই কিন্তু জৈব যৌগ মনে থাকবে তোমাদের, ঠিক আছে? নেক্সট জায়গাতে চলে যাই যে লুইস ক্ষার হিসাবে নিচের কোনটা বেশি তীব্রতা। আচ্ছা দেখো লুইস ক্ষার কি? সো ক্ষারের অন্য সংজ্ঞা তোমরা যেটা পড়ছো, লুইস ক্ষার কিন্তু ডিফারেন্ট জিনিস। লুইস ক্ষার হচ্ছে যারা একজোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে, ঠিক আছে? কি বলছি? যারা একজোড়া ইলেকট্রন যারা হচ্ছে দান করতে পারে, যারা একজোড়া ইলেকট্রন দান করতে পারে তারা হচ্ছে লুইস ক্ষার, আর যারা একজোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে তারা হচ্ছে কি লুইস অ্যাসিড। যেমন ধরো অ্যামিনিয়ার একটা NH2 উপরে একজোড়া ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটা ওরা দান করতে পারে, যেহেতু দান করতে পারে সেটা হচ্ছে কি এরা লুইস ক্ষার, ঠিক আছে? সো এখন দেখো এখানে এই যে অক্সিজেন, এই অক্সিজেনের উপর একজোড়া ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন দান করতে পারে, দান করে এখান থেকে কিন্তু তোমার H3O ফর্ম করে, তাহলে এটা কি একটা ক্ষার? আবার তুমি এটার কথা চিন্তা করো, এখানে অক্সিজেনের উপরে এই যে লোন পেয়ার আছে, এটাও দান করতে পারে, এই অক্সিজেনের উপর আছে ও দান করতে পারে, এই অক্সিজেনের উপর আছে ও দান করতে পারে। মেইনলি সবগুলার অক্সিজেনের উপরেই একজোড়া করে ইলেকট্রন আছে, এই জন্য কিন্তু এরা ক্ষার, তাই তো? কিন্তু ক্ষার হিসেবে কোনটা বেশি তীব্র? তো এটা একটা খুবই ট্রিকি কোশ্চেন, কারণ এইখানে যে অক্সিজেনটা আছে, এই অক্সিজেনের দুই পাশে হচ্ছে হাইড্রোজেন আছে। এই অক্সিজেনের দুই পাশের মধ্যে এক পাশে হাইড্রোজেন আছে, এক পাশে হচ্ছে আর গ্রুপ আছে, আর এইটার এক পাশে হাইড্রোজেন আছে, এক পাশে হচ্ছে অ্যারাইল গ্রুপ আছে, আর এটার দুই পাশেই হচ্ছে আর গ্রুপ আছে। তো আমরা জানি যেখানে আর গ্রুপ বা অ্যালকাইল গ্রুপ থাকে তারা হচ্ছে কিছুটা পরিমাণ ইলেকট্রন ঠেলে দেয়। তার মানে চিন্তা করো এইখানে যেহেতু দুই পাশেই আর গ্রুপ আছে, দুইজনেই কি এই অক্সিজেনের উপরে ইলেকট্রন ঠেলে দিবে না? হ্যাঁ, তাহলে ও কিছুটা ইলেকট্রন ঠেলে দিবে, ও কিছুটা ইলেকট্রন ঠেলে দিবে। তাহলে দুই পাশ থেকে যখন ইলেকট্রন ঠেলে দিবে, এই অক্সিজেনের উপরে কিন্তু টোটাল ইলেকট্রনের পরিমাণ অনেক বেশি হবে, ফলে তার জন্য ইলেকট্রন দান করাটা সহজ হবে। আমার কাছে যদি অনেক টাকা থাকে তাহলে আমি কাউকে দান করাটা আমার জন্য ইজি হবে, ব্যাপারটা এমন না? তাহলে ওর কাছেও দেখো, ওর কাছেও দুই জোড়া ইলেকট্রন, ওর কাছেও দুই জোড়া ইলেকট্রন, কিন্তু ও তো বাহিরের অন্যান্য সোর্স থেকেও আরো ইলেকট্রন পায়, তাহলে ওভারঅল ওর কাছে ইলেকট্রনের পরিমাণটা বেশি হয়, এই জন্য ও সহজে ইলেকট্রন দান করতে পারে, যেই জন্য ওর ক্ষারকত্ব হচ্ছে বেশি হয়, ঠিক আছে? পরের যে কোশ্চেনটা যে নিচে কোনটা ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে, তো আমরা এই কোশ্চেনটা আসছে অ্যালডিহাইড কিটোন থেকে। আমরা জানি অ্যালডিহাইড এবং কিটোন দুইটাই হচ্ছে কার সাথে বিক্রিয়া করে? 2,4-DNP এর সাথে বিক্রিয়া করে। কার সাথে? 2,4-DNP এর সাথে বিক্রিয়া করে, কমলা কালারের অধিক্ষেপ দেয়। কিন্তু অ্যালডিহাইড এক্সক্লুসিভলি টলেন বিকারক এবং ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে। কি বলছি? যে অ্যালডিহাইড এক্সক্লুসিভলি টলেন বিকারক ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে, যেটা হচ্ছে কিটোন করে না। তার মানে দেখো ফেলিং দ্রবণের সাথে নিচে কোনটা বিক্রিয়া করবে? যেটা হচ্ছে অ্যালডিহাইড। তাহলে অ্যালডিহাইড কোনটা আছে? যেটা আমাদের CHO গ্রুপটা আছে। তার মানে সঠিক উত্তর হবে হচ্ছে অপশন বি।
তারপর নিচের কোনটা কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া দেয়? সবসময় মনে রাখবা যেসব যৌগে এই কার্বনিল মূলক আছে, কার্বনিল মূলক থাকলেই তারা কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া দিবে বা নিউক্লিওফিলিক অ্যাডিশন দিবে। তাহলে এইগুলোর ভিতরে কোনটাতে কার্বনিল মূলক আছে? এই যে যেখানে CHO আছে, CHO গ্রুপ মূলত দেখতে হচ্ছে এই যে এইরকম, তাই তো? তার মানে এইটার মধ্যে একটা CO গ্রুপ আছে, তার মানে এটা হচ্ছে কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া দিবে, ঠিক আছে? তারপরে কোশ্চেন যেটা, যে নিচের কোনটা হ্যালোফর্ম বিক্রিয়া অংশগ্রহণ করে? তো হ্যালোফর্ম বিক্রিয়া হচ্ছে সেই সব যৌগ দিবে যাদের মধ্যে একটা CH3CO গ্রুপ থাকে, অথবা এমন কোন গ্রুপ থাকে যারা জারিত হয়ে এই CH3CO গ্রুপ তৈরি করতে পারে। যেমন হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, ধরো CH3CHOH, এইরকম 2 ডিগ্রি অ্যালকোহল গ্রুপ যদি থাকে, এরাও কিন্তু জারিত হয়ে CH3CO গ্রুপ তৈরি করতে পারে। তবে একটা কথা হচ্ছে, এই CH3CO গ্রুপটা অবশ্যই কোনো একটা কার্বন বা একটা হাইড্রোজেনের সাথে যুক্ত থাকতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি আছে, এখানে কিন্তু যে ইথানল আছে, ইথানলের ভিতরে হচ্ছে যে CH3CO, এখানে একটা H, এইটা থাকে, তার মানে CH3CO গ্রুপ থাকে, তার মানে এইটাই কিন্তু এখানে হ্যালোফর্ম বিক্রিয়া দিবে, ঠিক আছে? তারপরে দেখো নিচের কোনটা এখানে হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করে? তাহলে দেখো এখান থেকে এই যে সেকেন্ডারি অ্যালকোহল গ্রুপ আছে, তাহলে এটা জারিত হয়ে CH3CO তৈরি করবে, হ্যালোফর্ম দিবে। এখানে অলরেডি CH3CO আছে, তাহলে এটা হ্যালোফর্ম দিবে। এইখানেও CH3CO আছে, কিন্তু CH3CO অবশ্যই কার্বন বা হাইড্রোজেনের সাথে যুক্ত হতে হবে। যেমন এখানে দেখো CH3CO এই যে কার্বনের সাথে যুক্ত, তো এখানে কিন্তু এটা আমার উত্তর হবে না, কারণ এটা হচ্ছে নাইট্রোজেনের সাথে যুক্ত। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? অপশন বি, ঠিক আছে? তারপরে নিচের কোনটাতে ক্ষার ধর্ম বিদ্যমান? তাইলে দেখো নিচে ওই যে একই জিনিস, যে যার একজোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে এবং সে দান করতে পারে, সেরকম একটা আছে কিন্তু এখানে যে অ্যানিলিন, তাহলে অ্যানিলিনে কি ক্ষার ধর্ম বিদ্যমান। তারপরে বলছে কি যে কার্বিল অ্যামিন বিক্রিয়া দ্বারা কোনটা শনাক্তকরণ করা যায়? এটাও কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে কার্বিল অ্যামিন দ্বারা প্রাইমারি অ্যামিন শনাক্তকরণ করা যায়, কারণ প্রাইমারি অ্যামিন হচ্ছে এই যে কার্বিল অ্যামিন তৈরি করে, যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে এখানে প্রাইমারি অ্যামিন আছে, ঠিক আছে? তারপরে দেখো প্রাইমারি অ্যামিন শনাক্তকরণে কোনটা ব্যবহার করা হয়? একই কোশ্চেন একটু দুইবার চলে আসছে, কার্বিল অ্যামিন বিক্রিয়া। পরের যে কোশ্চেনটা, এইটা চলো আমরা একটু সমাধান করি। এটা খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন, এবং এটা আসলে এই ধরনের কোশ্চেন শুধু এমসিকিউতে না, এগুলো কিন্তু সিকিউর জন্য বেশ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সো দেখো এখানে তোমার একটা অ্যালকাইল হ্যালাইড আছে, এটার সাথে হচ্ছে KCN বিক্রিয়া করাইছে। তো এইটা বিক্রিয়া করাইলে কি হবে? যে RCH2 এখানে যে এক্সটা আছে, ওই এক্স এর জায়গায় হচ্ছে CN যুক্ত হবে, ঠিক আছে? তারপর তুমি যদি এটাকে হাইড্রোলাইসিস করো, তাইলে এই CNটা কি হয়ে যাবে? এখান থেকে তোমার C ডাবল হয়ে যাবে, মানে অ্যাসিড হয়ে যাবে, অর্থাৎ RCH2 আর এখানে যে CN ছিল এটার জায়গায় চলে আসবে হচ্ছে C ডাবল H। এই কোশ্চেনটা আমি 2018 সালে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিছিলাম, তখন এই উদ্দীপকটা দিয়ে একটা প্রশ্ন আসছিল, বুঝছো? সো দেখো আমাদের বলছে কি এখানের Y কি, তাইলে Y কি? Y হচ্ছে একটা কার্বক্সিলিক অ্যাসিড। তো যাই হোক, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। নেক্সট কি বলছে? নিচের কোনটা তীব্র অ্যাসিড? সো এই জাতীয় কোশ্চেন আসলে কিভাবে অ্যান্সার করবে? দেখো এই জাতীয় কোশ্চেন অ্যান্সার করবে হচ্ছে যে এই COOH এর সাথে একটা কার্বন তো থাকবে, প্রত্যেক পাশে কার্বন আছে। দেখো এই কার্বনে যত বেশি তড়িৎ ঋণাত্মক মৌল যুক্ত থাকবে, যত বেশি তড়িৎ ঋণাত্মক মৌল যুক্ত থাকবে, তত অ্যাসিডের তীব্রতা বাড়বে। যেমন দেখো এখানে 3টা ক্লোরিন আছে, 3টা সব থেকে এখানে কি আছে? এখানে দেখো 3টা হচ্ছে ক্লোরিন আছে, এখানে 3টা আয়োডিন আছে, 3টা ব্রোমিন আছে, 3টা ফ্লোরিন আছে। সো প্রত্যেকটা ক্ষেত্রেই COOH এর সাথে যে কার্বন আছে, সেই কার্বনের 3 হাতে হচ্ছে হয় ক্লোরিন আছে, ফ্লোরিন আছে বা আয়োডিন আছে। এখন দেখো এদের মধ্যে সবথেকে বেশি তড়িৎ ঋণাত্মকতা কার? ফ্লোরিনের। তাহলে এখানে সবথেকে বেশি ইলেকট্রন টান দিবে, আর এই COOH গ্রুপ থেকে যত বেশি ইলেকট্রন টান দিবে তত অ্যাসিড হচ্ছে তীব্র হবে। তার মানে এখানে সঠিক উত্তর হবে হচ্ছে কি অপশন এ। তারপর দেখো শেষের যে কোশ্চেনটা, যে নিচের কোনটা পাকা কলায় বিদ্যমান থাকে? তো পাকা কলায় যে প্রাকৃতিক যেসব সুগন্ধ আমরা বিভিন্ন যৌগে পাই, এসব সুগন্ধ হচ্ছে মূলত কোত্থেকে আসে বলতো? আসে হচ্ছে অ্যাস্টার থেকে। তাইলে পাকা কলায় কি অবশ্যই কোনো একটা অ্যাস্টার থাকবে, এটা একটু মুখস্থ কোশ্চেন, এটা মনে রাখবে যে এখানে থাকে হচ্ছে অ্যামাইল অ্যাসিটেট। কি থাকে? অ্যামাইল অ্যাসিটেট, ঠিক আছে? পরের কোশ্চেনটা, যে নাইলন কোন ধরনের পলিমার? তো নাইলন কিন্তু আমাদের একটা কৃত্রিম পলিমার, এটা কিন্তু প্রকৃতিতে পাওয়া যায় না, আমরা এটা হচ্ছে কৃত্রিমভাবে সিনথেসিস করি। তাইলে এখানে কিন্তু এটা হোমো পলিমার, প্রাকৃতিক পলিমার এগুলো হবে না, এটা হচ্ছে কৃত্রিম পলিমার, ঠিক আছে? তারপরে বলছে কি নিচের কোন তাপমাত্রা ও চাপে গ্লিসারিন অণু ভেঙে যাবে না? এটা আমাদের মুখস্থ একটা কোশ্চেন, এটা সঠিক উত্তর হবে হচ্ছে অপশন এ। এবং লাস্টের যে কোশ্চেনটা আছে, যে ডিনামাইট তৈরিতে কোনটা ব্যবহৃত হয়? সো ডিনামাইট কি জিনিস তোমরা জানো? এটা একটা বিস্ফোরক, এটা হচ্ছে পাহাড় টাহাড় এগুলা ভাঙার কাজে ব্যবহৃত হয়। এটা সঠিক উত্তর হবে হচ্ছে নাইট্রোগ্লিসারিন, অর্থাৎ নাইট্রোগ্লিসারিন থেকে ডিনামাইট বানানো যায়, ঠিক আছে? আবার এই নাইট্রোগ্লিসারিন কিন্তু তোমার হার্ট বা হৃদরোগের ঔষধ হিসেবেও
কাজ করে, ঠিক আছে। তো এখন আসলে আমরা একটা তোমাদের একটু এমসিকিউ পরে একটু সৃজনশীল একটা কোশ্চেন একটু বুঝাই যে আসলে যে কি টাইপের কোশ্চেন হবে, যে এরকম ম্যাক্সিমাম জৈব যৌগের কোশ্চেন দেখবা যে এই টাইপের একটা কি দিবে তোমাদের একটা একটা এরকম স্কিম দেওয়া থাকবে যেখান থেকে তোমাদের হচ্ছে অ্যান্সার করতে হবে। যেমন এখানে বলছে কি C4H9Br 2 ডিগ্রি, তার মানে এইটা হচ্ছে একটা তোমার অ্যালকাইল হ্যালাইড যেটা হচ্ছে 2 ডিগ্রি, তার মানে এই ব্রোমিনটা কোথায় থাকবে, ধরো এই যে 2 ডিগ্রি হইতে হলে অবশ্যই এই জায়গাটাতেই থাকতে হবে, বাকি সব জায়গাতে কিন্তু হাইড্রোজেন, তাহলে এখানে 3টা হাইড্রোজেন, এখানে 2টা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, আর এখানে আবার 2টা হাইড্রোজেন, ঠিক আছে। সেইটাকে তুমি কি করতে পারো যে KOH দিয়ে জারণ করতে পারো, এই পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে হচ্ছে ইয়ে করলে এখানে P পাবা, তার মানে তুমি যদি এটা পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস দাও তাহলে এখানে একটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন হবে, তুমি পাবা কি, তুমি এখান থেকে পাবা হচ্ছে CH3, তারপর হচ্ছে CH2, তারপরে হচ্ছে পাবা এখানে আর একটা CH, এই ব্রোমিনটার জায়গায় চলে আসবে একটা OH, তাই তো, এবং সর্বশেষ আর একটা CH3, এটা সরি CH3। সেইটাকে তুমি যদি একটু জারণ করো, জারণ করলে দেখবা, আমরা জানি কি অ্যালকোহলকে জারণ করলে ওখান থেকে পাওয়া যায় হচ্ছে কিটোন, তো যেহেতু এটা 2 ডিগ্রি অ্যালকোহল, এটাকে জারণ করলে আমরা কি পাবো, এই যে CH3CO, মানে আমরা এই পাশ থেকে লিখতেছি আর কি CH2 CH3, ঠিক আছে। তার মানে আমরা কি পাবো, এখান থেকে একটা কিটোন পাইছি, তাই দেখছো। তো দেখো এটা তো গেল, পরে আবার এখান থেকে তুমি যদি KOH দিয়ে অ্যালকোহলিক দাও তাহলে এখান থেকে কিন্তু অপসারণ বিক্রিয়া হবে। তো সাইজের নীতি অনুসারে আমরা জানি কি যে যেখানে কম হাইড্রোজেন থাকে সেই দিক থেকে বেশি অপসারণ হয়, তার মানে এখানে যেটা 80% প্রোডাক্ট বলছে সেখানে আসলে এখান থেকে ব্রোমিন আর এইখান থেকে হাইড্রোজেন অপসারণ হবে, তার মানে এই প্রোডাক্টটা হচ্ছে কি, এই প্রোডাক্টটা হচ্ছে CH3 CH, এইখানে ডাবল বন্ড CH CH3, অর্থাৎ এইটা পাবো হচ্ছে আমরা 80%, ঠিক আছে। আর এইখানে যদি আমার এই পাশ থেকে অপসারণ হয় তাহলে আমরা কি পাই দেখো তো, CH3 CH2 CH ডাবল বন্ড CH2, তো এইটা পাবো হচ্ছে আমরা 20%। তো এইটা যদি তুমি জানো তাহলে সবই তুমি পারবা। এখানে বাকি দুইটা হচ্ছে অন্য একটা অধ্যায়ের কোশ্চেন, যেহেতু কোশ্চেন মিক্স করে আসে আমরা গ শুধু সলভ করে দেখি যে কিউ যৌগটার কার্যকরী মূলক কিভাবে টেস্ট করবা। তো এই কিউ যৌগটা যেহেতু একটা কিটোন, কিটোন হচ্ছে কার সাথে বিক্রিয়া দিবে, কিটোন হচ্ছে সবসময় তোমার কার সাথে বিক্রিয়া দেয় বলো, কিটোন হচ্ছে 2,4-DNP এর সাথে বিক্রিয়া দিবে, কিন্তু তোমার এটা হচ্ছে টলেন বিকারক এবং ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া দিবে না, ওইটাই লিখতে হবে। তারপরে হচ্ছে যে M এবং N যৌগের জ্যামিতিক সমানতা কে প্রদর্শন করে। তো দেখো M এবং N এর মধ্যে কে জ্যামিতিক সমানতা প্রদর্শন করে, আমার এই দুইটাতেই কিন্তু ডাবল বন্ড আছে, আমার জানি যে জ্যামিতিক সমানতা প্রদর্শন করার জন্য সেখানে অবশ্যই ডাবল বন্ড থাকতে হয়, তাহলে দুইটাতেই ডাবল বন্ড আছে। আসলে প্রথম যে শর্তটা আছে সেটা কিন্তু দুইজনেই মানছে, কিন্তু জ্যামিতিক সমানতা প্রদর্শন করতে ডাবল বন্ডের সাথে আরো একটা শর্ত মানতে হয়, সেটা হচ্ছে একটা কার্বনের দুই হাতে সেম জিনিস থাকা যাবে না। কিন্তু দেখো এই কার্বনের দুই হাতে কিন্তু একই জিনিস আছে, অর্থাৎ এই দুই পাশেই কিন্তু যে হাইড্রোজেন আছে, মানে এই পাশে একটা হাইড্রোজেন এই পাশে একটা হাইড্রোজেন, সো এটা কিন্তু তোমার জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না, এইটা হচ্ছে জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। এখানে দেখো এই যে এই কার্বনের এক হাতে হাইড্রোজেন আছে আর এক হাতে CH3 গ্রুপ আছে, এই কার্বনের এক হাতে হাইড্রোজেন আছে আর এক হাতে CH3 গ্রুপ আছে, সো এটা কিন্তু সিস এবং ট্রান্স দেখাবে যে ওইটাই হচ্ছে ঘদাকে ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যদি যাও, এই কোশ্চেনটাও অনেক চমৎকার একটা কোশ্চেন, যে এখানে একটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড দিছে, সেটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিছে। সো যেহেতু 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এবং সেখানে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে এখান থেকে OH আয়ন তৈরি হবে, সেটা কিন্তু একটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বা SN বিক্রিয়া দিবে। আর আমরা জানি যে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হচ্ছে SN1 বিক্রিয়া দেয়, আর 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডকেও তুমি যদি সেম জিনিস দিয়ে ট্রিট করো তাহলে সেটা হচ্ছে SN2 দেয়। সো আমরা জানি SN1 বিক্রিয়া হচ্ছে 2 ধাপে ঘটে, SN2 বিক্রিয়া হচ্ছে 1 ধাপে ঘটে, ঠিক আছে। সো তোমার প্রথম যে কোশ্চেনটা আসছে খতে যে বিউট 2 ইন, এটা একটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে, এটা লিখো। সো বিউট 2 ইন যদি তুমি একটু লিখো, ওই যে আগে যে যৌগটা আমাদের বের হইছে ওইটাই, যে এখানে তোমার 2 নাম্বার কার্বনে এক পাশে CH3 থাকে, এক পাশে হাইড্রোজেন থাকে, 3 নাম্বার কার্বনে এক পাশে হাইড্রোজেন থাকে, এক পাশে CH3 গ্রুপ থাকে, সো এখানে একটা ডাবল বন্ড থাকে, সো এখানে মুক্ত আবর্তন সম্ভব না, আবার একটা কার্বনের দুইটা হাতে ভিন্ন ভিন্ন গ্রুপ থাকে, অতএব এইটা কি তোমার জ্যামিতিক সমানতা প্রদর্শন করতে পারে। যেমন এখানে আমরা যেটা লিখছি এটা হচ্ছে একটা ট্রান্স, আবার দুইটা হাইড্রোজেন যদি একই পাশে থাকতো সেটা হয়ে যাইতে হচ্ছে সিস। আচ্ছা যাই হোক, সো এটা গেল খ, এটা একটু ব্যাখ্যা করতে লিখতে হবে। গতে যেটা আছে C এবং D যৌগের পার্থক্য লিখতে বলছে, ঠিক আছে। সো দেখো এখানে তুমি অ্যালকাইল হ্যালাইড থেকে এখান থেকে যেটা পাবা সেটা হচ্ছে কি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে যেটা পাবা সেটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল, তাই তো C। আর এখানে 1 ডিগ্রি থেকে যেটা পাবা সেটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল, তো D হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল।
সো এখন সি আর ডি এর পার্থক্য কিভাবে করবো? ওই যে 1 ডিগ্রি আর 3 ডিগ্রির অ্যালকোহলের পার্থক্য, যেটা তোমাদের আমি অ্যালকোহল যখন পড়াছিলাম তখন কিন্তু আমি খুব সুন্দর করে লিখে দিয়েছিলাম এবং বলছিলাম এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে লুকাস বিকারক দিয়ে শনাক্তকরণ করা যায়। সো আমার এখানে সি হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল, ডি হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। আমরা জানি এটার সাথে যখন আমরা লুকাস বিকারক দিব, লুকাস বিকারক কি জিনিস? লুকাস বিকারক হচ্ছে অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড এবং HCl এর একটা মিশ্রণ, ঠিক আছে? হাইড্রোজেন জিঙ্ক ক্লোরাইড এবং HCl এর যে মিশ্রণ, সেটা যদি দাও তাহলে 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে দিলে সেটা তৎক্ষণাৎ অধক্ষেপ দিবে, কিন্তু 1 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে দিলে সেটা আসলে কোনো অধক্ষেপ দিবে না। এটা দিয়ে হচ্ছে দুইটার পার্থক্য করা যায়। তো এখানে তোমার এই গদাকে মেইনলি লুকাস বিকারকের এই পার্টটা নিয়েই তোমাকে লিখতে হবে, ঠিক আছে? লুকাস বিকারক। আর দেখো এখানে যেটা আছে ঘদাগে, যে উদ্দীপকের 1 নং বিক্রিয়ার কৌশল আলোচনা করো। তো এই যে 1 নং বিক্রিয়া মানে হচ্ছে প্রথম যে বিক্রিয়াটা আর কি আছে, যেখানে যেহেতু 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড আছে, এটা যখন তোমার এই যে OH মাইনাস থাকবে তখন সেটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন দিবে, সেটা হবে SN1 বিক্রিয়া। এবং SN1 যে বিক্রিয়া কৌশল সেটা 2 ধাপে ঘটে। প্রথম ধাপে কার্বোক্যাটায়ন তৈরি হয়, পরের ধাপে হচ্ছে নিউক্লিওফাইল এসে অ্যাটাক করে। এটা হচ্ছে তোমার পোলার বিকারকে ভালো হয়, এটা হচ্ছে তোমার নিউক্লিওফাইলের ঘনমাত্রার উপরে নির্ভর করে না। এই টাইপের জিনিসপত্রগুলোই সুন্দর করে একটু ব্যাখ্যা করে তোমাকে লিখতে হবে। তো এই ছিল মূলত তোমাদের। জাস্ট যাওয়ার আগে যেই সাজেশনটা একটু আমি দিতে চাই, যে তোমরা শুরুর থেকে যে স্কিমগুলো একটু ভালো করে পড়বা, এবং আমি কয়েকটা টপিক তোমাদেরকে বলে দিচ্ছি। এই টপিকগুলোর থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। যেমন হচ্ছে তোমার অ্যালকাইন থেকে বেনজিন প্রস্তুতি, বেনজিন থেকে টলুইন প্রস্তুতি, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, তারপর হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোন এর মধ্যে পার্থক্যকরণ, তারপর হচ্ছে অ্যালকোহল শনাক্তকরণ, অ্যামিনের ক্ষারকত্ব, তারপরে হচ্ছে ওজোনোলাইসিস। এই টপিকগুলোই যদি তোমরা একটু ভালো করে পড়ো, এগুলোর মধ্যে থেকেই দেখবা তোমাদের কিন্তু সিকিউ কোশ্চেন চলে আসছে কমন, ঠিক আছে? তো তোমাদের এই ক্লাসটা আশা করি খুব ভালো একটা ক্লাস আমি নিতে পেরেছি, কারণ একটা ক্লাস নেওয়ার পরে নিজের স্যাটিসফ্যাকশনটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ আমি আজকের এই ক্লাসটাতে তোমাদেরকে অনেক বেশি ইনফরমেশন কনভে করতে পেরেছি, এবং আমার বিশ্বাস এই জিনিসগুলো তোমরা যদি পড়ো তোমাদের এগুলো খুব বেশি উপকারে আসবে, ঠিক আছে? কারণ এই জায়গার থেকে যে সিকিউর সাজেশনগুলো আমি তোমাদেরকে দিতে পেরেছি, এমসিকিউর সাজেশনগুলো দিতে পেরেছি, এইগুলোর মতন কোশ্চেন তোমরা বোর্ডে পাবে। তো আজকের ক্লাসটা যারা এতক্ষণ ধৈর্য সহকারে করেছো, তোমাদের সবাইকে জয়কুলি পাবলিকেশনসের পক্ষ থেকে আবার ধন্যবাদ জানাচ্ছি। এবং যেহেতু ঈদের ভাইবটা এখন পর্যন্ত আছে, সবাইকে আবার ঈদ মোবারক জানানোর মাধ্যমে আজকের ক্লাসটা